আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো? স্যার, আচ্ছা, তাহলে গত ক্লাসে আমরা এই যে এই চ্যাপ্টারটা মহাকাশ ও উপগ্রহ চ্যাপ্টারটা আমরা পড়া শুরু করেছি। বেশ কিছু দূর সামনেও এগিয়েছি, কৃত্রিম উপগ্রহ এখনো পড়ি নাই। যতদূর আমার মনে পড়ে হচ্ছে আমরা তোমার প্রাকৃতিক উপগ্রহ পর্যন্ত পড়েছিলাম, যে গ্রহ উপগ্রহ কোন গ্রহের কতগুলো উপগ্রহ আছে এই সম্পর্কিত কিছু পড়াশোনা আমরা করেছিলাম। নাকি আমি কি ঠিক বললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইসরাফিল, বলো তোমার কি সমস্যা? স্যার, আমাদের পাশে মহাবিশ্বে লেখা আছে যে উম, পৃথিবী উম, ছায়াপথ বা মিল্কি ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত। আবার লেখা হুম। আছে সৌরজগৎ মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা নামক গ্যালাক্সির অন্তর্গত। এখানে বাংলা অর্থটার মানে আলাদা হলো কেন? মানে সৌরজগৎ আর পৃথিবী, পৃথিবী হচ্ছে ছায়াপথ আর সৌরজগৎ হচ্ছে আকাশগঙ্গা, কিন্তু ইংরেজিতে মিল্কি ওয়ে, এটা ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো যে তোমার এই যে ছায়াপথ, তাই না, ছায়াপথ, ছায়াপথের ইংলিশ কি? স্যার, মিল্কি ওয়ে। না, ছায়াপথের ইংলিশ কিন্তু মিল্কি ওয়ে না। মিল্কি ওয়ে যেটা, মিল্কি ওয়ের বাংলা হচ্ছে আকাশগঙ্গা। আর ছায়াপথের ইংলিশ হচ্ছে তোমার গ্যালাক্সি। ঠিক আছে, আমরা যেটাকে ইংলিশে গ্যালাক্সি বলি সেটাকে ছায়াপথ বলা হয় অনেক সময়। ঠিক আছে, আকাশগঙ্গা হচ্ছে তোমার এই একটা ছায়াপথের নাম। আকাশগঙ্গা একটা ছায়াপথের নাম, যার মধ্যে আমাদের সৌরজগৎ অবস্থিত। পৃথিবী আমাদের সৌরজগতের ভিতর অবস্থিত। সৌরজগৎ আমার মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতর অবস্থিত। তাই না, আমরা বলি না, ইংলিশে বলি মিল্কি ওয়ে গ্যালাক্সি। এটার বাংলা টার্ম করলে আসে হচ্ছে আকাশগঙ্গা ছায়াপথ। আকাশগঙ্গা হচ্ছে একটা ছায়াপথের নাম, মিল্কি ওয়ের বাংলা ছায়াপথ না। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, গ্যালাক্সি যা, এটার বাংলায় হচ্ছে আমাদের ছায়াপথ। আর আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। মিল্কি ওয়ে। এটার বাংলা হচ্ছে আকাশগঙ্গা। আকাশগঙ্গা। ঠিক আছে, বুঝতে পারছো ইসরাফিল? জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত আমাদের আর কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে এখন করতে পারো। আর কেউ? আচ্ছা, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এর পরবর্তী পার্টে আগাতে পারি। আমরা প্রাকৃতিক উপগ্রহ পর্যন্ত পড়েছিলাম। উপগ্রহ কাকে বলে বা উপগ্রহ জিনিসটা কি, কে বলতে পারবে এটা আমাকে? মনে আছে কার? গ্রহের চারপাশে ঘুরতে থাকা যে পদার্থ তাকে বলা হয় উপগ্রহ। গ্রহের চারপাশে ঘুরতে থাকা। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। উপগ্রহ তৈরি হয়েছিল কোথা থেকে? সাধারণত বিজ্ঞানীরা কি ধারণা করেন যে উপগ্রহ কিভাবে তৈরি হয়? কি ঘনীভূত মেঘ ঘনীভূত মেঘ দিয়ে। মহাজাগতিক মেঘ থেকে উপগ্রহ তৈরি হয়। গ্রহের চারপাশে, গ্রহের চারপাশে মানে যখন একটা গ্রহ জন্ম হয়, একটা গ্রহ যখন জন্ম নেয়, তখন সেই গ্রহের মানে গ্রহটা কিভাবে জন্ম নেয়? গ্রহ জন্ম নেয় হচ্ছে তোমার নক্ষত্রের চারপাশে যে তোমার জিনিসপাতিগুলো ছিল, যে ছোট ছোট তোমার ধূলিকণা কিংবা পাথর, এগুলো মিলে একটা গ্রহ তৈরি হয়। আবার যখন গ্রহ তৈরি হয়ে যায়, গ্রহ তৈরি হওয়ার পরে গ্রহের চারপাশে যে মহাজাগতিক মেঘগুলো আছে এগুলা একত্রিত হয়ে বা জমাট বেঁধে উপগ্রহ তৈরি হয়। এবং উপগ্রহের স্বভাব কি? উপগ্রহের স্বভাব হচ্ছে সে তার যে গ্রহের চারপাশে তৈরি হবে সেই গ্রহকে সবসময় প্রদক্ষিণ করতে থাকবে, সেই গ্রহের চারপাশে ঘুরতে থাকবে। এইভাবে তো আমাদের উপগ্রহ তৈরি হয় এবং এগুলোকে আমরা বলি প্রাকৃতিক উপগ্রহ। আর ইংলিশে আমরা এটাকে বলি স্যাটেলাইট বা ন্যাচারাল স্যাটেলাইট। আচ্ছা, কোন তোমার গ্রহের কতগুলা স্যাটেলাইট আছে এটা কি আমরা মুখস্থ রাখতে পারছি? জি স্যার। জি স্যার। জি বৃহস্পতি স্যার। কয়টা? জি স্যার। স্যার, বৃহ- বৃহস্পতি 67টা। 67টা। আচ্ছা, আমাদের সৌরজগতে সবচেয়ে বেশি উপগ্রহ কার? বৃহস্পতি। বৃহস্পতি। 67। বৃহস্পতির। আচ্ছা, মঙ্গলের উপগ্রহ কয়টা? দুইটি। দুইটা। দুইটা। দুইটি। আচ্ছা, স্যাটার্নের উপগ্রহ কয়টি? জি স্যার। শনি। শনি হচ্ছে 62। স্যাটার্ন। 62। বাকিদের কি মত? জি স্যার, 62টি। স্যাটার্নের বাংলা হচ্ছে কি আমাদের শনি, শনির হচ্ছে 62টা। আচ্ছা, ইউরেনাসের কয়টা? 27টা। 27টি। ইউরেনাসের হচ্ছে 27টা। আচ্ছা, সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহর নাম কি? নেপচুন। নেপচুন। নেপচুনের কয়টা? 14টা। 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 আচ্ছা, আমরা কি সবাই সৌরজগতের এই যে অর্ডারটা জানি, কার পরে কার, মানে কোন গ্রহের পরে কোন গ্রহ অবস্থিত? জি জি স্যার। স্যার।
জি স্যার। সবচেয়ে কাছের গ্রহের নাম কি? বুধ। ইংলিশে আমরা এটাকে কি বলি? বুধের ইংলিশ কি? মার্সারি। মার্সারি না, মার্কারি। ঠিক আছে, মার্কারি। MERCURY, মার্কারি। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, মার্কারির কয়টা উপগ্রহ? বুধের তো নাই, উপগ্রহ তো নাই। বুধ আর শুক্র উপগ্রহ নাই। উপগ্রহ নাই। বুধ এবং শুক্র এই দুইটার কি উপগ্রহ নাই। নেই? আচ্ছা, তাহলে পৃথিবী থেকে উপগ্রহ শুরু। পৃথিবীর কয়টা, 5টা না 6টা? একটা। একটা। নাম কি? চাঁদ। চাঁদ বা মুন। আচ্ছা, এটা কিন্তু উত্তরটা ভুল। আমি জিজ্ঞেস করছি পৃথিবীর কয়টা উপগ্রহ। পৃথিবীর উপগ্রহ তো তোমার প্রাকৃতিক উপগ্রহ হতে পারে, কৃত্রিম উপগ্রহ হতে পারে। আমি কি একবারও বলেছি প্রাকৃতিক উপগ্রহ? স্যার আমরা এখন পর্যন্ত প্রাকৃতিক উপগ্রহ নিয়ে কথা বলতেছিলাম, তাই আমরা একটা বলছি। কিন্তু উপগ্রহ যে 2 ধরনের, এটা কি আমরা জানি না? জি জি। স্যার, প্রাকৃতিক। তো আমাকে যদি বলে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ কয়টা, তখন আমরা বলবো একটা। যদি টোটাল উপগ্রহ বা কৃত্রিম উপগ্রহ যদিও জানতে চাবে না, যদি জানতে চায় সেটা সংখ্যা আমরা জানি না। হাজার হাজার উপগ্রহ আছে, প্রতিনিয়ত তোমার কয়েকদিন পর পরই উপগ্রহ তোমার প্রেরণ করতেছে পৃথিবী। তো সেই ক্ষেত্রে এক্সাক্ট কোনো অ্যান্সার দেওয়া যাবে না আমাদের পক্ষে। আচ্ছা, আজকে তাহলে কৃত্রিম উপগ্রহ পড়বো। তাহলে কৃত্রিম উপগ্রহ পড়ার আগে তার একটু ইতিহাস জানা দরকার, যে কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি, এটা কবে পৃথিবী থেকে উৎক্ষেপণ করা হলো, কোথায় থাকে কৃত্রিম উপগ্রহ, কিভাবে ঘোরে, এই ধরনের কিছু জিনিসপাতি আমাদের জানা দরকার। আচ্ছা, এখন এই পৃথিবী থেকে তোমার কৃত্রিম উপগ্রহ বা এমন একটা বস্তু পৃথিবী থেকে নিক্ষেপ করার কথা মানুষের মাথায় চিন্তা আসলো, যে আমি যদি এরকম একটা মেশিন বা একটা যন্ত্র আমি পৃথিবীর বাইরে পাঠাতে পারি, সেটার মধ্যে ক্যামেরা ট্যামেরা থাকবে, বিভিন্ন রকমের সেন্সর থাকবে, পৃথিবীকে বাইরে থেকে আমি দেখব। এই চিন্তা থেকে মানুষজন কি করলো, প্রথমে রকেট দিয়ে হচ্ছে তোমার মহাকাশে যাওয়ার চেষ্টা করলো। এরপরে তোমার কি পৃথিবীর প্রথমেই মানুষ যেতে চায় নাই, মানুষ প্রথমেই যায় নাই। মানুষ প্রথমে কি করলো, যে না একটু বাইরে থেকে পৃথিবীটা দেখি কেমন দেখা যায়, পৃথিবীর সম্পর্কে একটু গবেষণা করার জন্য কৃত্রিম উপগ্রহ বা তোমার এমন একটা যন্ত্র পাঠানোর চেষ্টা করলো, যে যন্ত্রটা পৃথিবীকে চারপাশ থেকে প্রদক্ষিণ করবে। কার মতো? চাঁদের মতো, মানে একটা উপগ্রহের মতো পৃথিবীকে কি করতে থাকবে, কন্টিনিউয়াসলি প্রদক্ষিণ করতে থাকবে, এবং প্রদক্ষিণ করার সাথে সাথে সেটা ছবি তুলবে, সেখান থেকে বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করবে, কালেক্ট করে পৃথিবীতে পাঠাবে। তো সেই চিন্তা ভাবনা থেকে প্রথমে 1957 সালে, কত সালে? 1957। 1957 সালে। 57। 57 সালে কি হলো? 1957 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, এখন যেটাকে আমরা রাশিয়া বলে চিনি, USSR, সোভিয়েত ইউনিয়ন, ঠিক আছে, বা USSR, এই সোভিয়েত ইউনিয়ন চিন্তা করলো যে না, এখন আমাদেরকে মহাকাশে যেতে হবে, মহাকাশ সম্পর্কে গবেষণা করতে হবে। তো মহাকাশ সম্পর্কে গবেষণা করার জন্য 1957 সালে সোভিয়েত ইউনিয়ন কি করলো, তারা একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বাইরে প্রেরণ করলো। নাম কি ছিল? স্পটনিক 1। স্পুটনিক। হ্যাঁ, স্পুটনিক 1 নাম ছিল হচ্ছে আমাদের, স্পুটনিক 1। তো স্পুটনিক 1 নামের উপগ্রহটা তারা মহাকাশে প্রেরণ করলো। এটা দেখতে অনেকটা এরকম ছিল, একটা গোল, পিছনের দিকে অনেকগুলো লেজের মতো। দেখছো ছবি? না না তাইলে ছবিটা না দেখতে ইউএফ এর পারো। মতো। হ্যাঁ, ইউএফ এর মতো, ওই যে এলিয়েন। এলিয়েনের মতো না, UFO এর মতো না, দেখতে অনেকটা এইরকম। ঠিক আছে, উপরের টুকু হচ্ছে একটা গোলাকার একটা প্রোব, এটার ভিতরে তোমার বিভিন্ন যন্ত্রপাতি ছিল, এবং নিচে 3টা হচ্ছে লম্বা অ্যান্টেনার মতো। এটা ছিল প্রথম স্পুটনিক 1। খুবই সিম্পল একটা উপগ্রহ। এটার কাজ ছিল পৃথিবীর বাইরে যাবে, পৃথিবীর ছবি তুলবে, পৃথিবী থেকে কিছু রেডিও সিগন্যাল সে গ্রহণ করবে, এবং সেটা আবার পৃথিবীতে ফেরত ফেরত পাঠাবে। খুবই সিম্পল, মানে তৎকালীন প্রযুক্তি বা টেকনোলজি অনুসারে সেটাই ছিল লেটেস্ট টেকনোলজি, কিন্তু এখনকার দেখলে মনে হয় যে খুবই সিম্পল। তবে স্পুটনিক 1 তাহলে আমাদের কবে পাঠানো হলো? 1957 সালের 1957 সালের 4 অক্টোবর। 4 অক্টোবর। 4 4 অক্টোবর। হ্যাঁ, চলে আসতেছে আর কয়েকদিন পরে আমাদের এই যে মহাকাশ যাত্রা শুরু হয়ে যাবে। আজকে কয় তারিখ? 30 তারিখ। ওকে, তাহলে এই আর যে তিন তোমার দিন পরে প্রথম, থাকবে। হ্যাঁ প্রথম যে তোমার এই কৃত্রিম উপগ্রহটাকে পাঠানো হলো, এই কৃত্রিম উপগ্রহটা কি, এটা একটা তোমার মানে মানুষবিহীন, এটার ভিতরে কোনো মানুষ ছিল না, মানুষ ছাড়াই এই কৃত্রিম উপগ্রহটা পাঠানো হয়েছে, যাতে তোমার মানে গবেষণা করে দেখা যায় যে মানুষ যেতে পারবে কি পারবে না। আচ্ছা, একই বছর কি করলো তোমার, কয়েক মাস পরে 2রা নভেম্বর স্পুটনিক 2 নামের আরেকটা কৃত্রিম উপগ্রহ পাঠায়। এটা কে পাঠালো? সেম, এ তোমার USSR বা সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, তৎকালীন মানে বর্তমান রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা তাহলে কি একই বছর 2টা উপগ্রহ
পৃথিবীর বাইরে প্রেরণ করলো, স্পুটনিক 1, স্পুটনিক 2। আচ্ছা, এখন তোমার আমেরিকা কেন বসে থাকবে? দেখতেছে যে রাশিয়া তাদের শত্রু, তারা কি করে ফেলতেছে, মহাকাশ জয় করে ফেলতেছে। তো আমেরিকাও কি করলো, কয়েকদিন পরে তোমার একটা উপগ্রহ পাঠানোর চেষ্টা করলো। তাদের যে উপগ্রহ সেটার নাম ছিল হচ্ছে কি, দেখো তো, এক্সপ্লোরার 1। এক্সপ্লোরার এক মার্কিন কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে এক্সপ্লোরার 1। এক্সপ্লোরার এক ওটাই বুঝছি না? স্যার না বলছি যে এক্সপ্লোরার এক ভুল করে বসটাকে আচ্ছা, এক্সপ্লোরার 1। তাহলে এক্সপ্লোরার 1 ছিল প্রথম আমেরিকান বা মার্কিন কি কৃত্রিম উপগ্রহের নাম। আচ্ছা, এরপরে এই উপগ্রহ কত সালে পাঠানো হয়? 1958 সালে, পরের বছর 1958 ফেব্রুয়ারি মাসেই। হ্যাঁ, 1958 সালের 2রা ফেব্রুয়ারি। মানুষ সহ মানে মানুষের সাথে প্রথম যে উপগ্রহ সেটা পাঠানো হলো কত সালে? আর কিছু কয়েক বছর পর, 1961 সালে। এবং সেটার নাম হচ্ছে ভস্টক 1। পাঠালো কে? আমাদের সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া। তারা প্রথম মানুষ সহ কৃত্রিম উপগ্রহ পৃথিবীর বাইরে প্রেরণ করলো, যেটার নাম দেওয়া হলো ভস্টক 1। এটার মধ্যে প্রথম যে মানুষ হিসেবে তোমার মহাকাশে যাত্রা করেন তার নাম কি? ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন ইউরি গ্যাগারিন। এই যে ইনফরমেশন গুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা একটু মনে রাখার চেষ্টা করবো যে প্রথম তোমার মানুষ হিসেবে মহাকাশে গিয়েছেন কে, প্রথম নারী হিসেবে মহাকাশে গিয়েছেন কে, কত সালে তোমার প্রথম মহাকাশ যাত্রা হয়েছে, যে তোমার যানের মধ্যে করে প্রথম মহাকাশে গেছে সেই যানের নাম কি, তারপর প্রথম যে যান চাঁদে পৌঁছেছে সেটার নাম কি। এই জিনিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে ভস্টক 1 কত সালে? 1961 সালে ভস্টক 1-এ চেপে ইউরি গ্যাগারিন মহাকাশের দিকে যাত্রা করলেন। এটা হলো পৃথিবীর মানুষের জন্য একটা অনন্য মাইলফলক, যে প্রথম মানুষ হিসেবে কি করলো, পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করলেন ইউরি গ্যাগারিন। আচ্ছা, এরপরে তোমার ভস্টক 6, ওই একই সিরিজের ভস্টক সিরিজের 6 নাম্বার যে তোমার মহাকাশযান, সেই ভস্টক 6-এ চেপে গেলেন কি প্রথম নারী মহাকাশচারী, নাম কি? ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভেরি গুড, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। কত ভ্যালেন্টিনা সালে? তেরেস্কোভা 2 বছর পর, 1963 সালে। 1963 সালে। আচ্ছা, এগুলো তো গেল মহাকাশ নিয়ে গবেষণা, মহাকাশ গবেষণার জন্য কিংবা মানুষকে মহাকাশে পাঠানোর জন্য। এরপর বাণিজ্যিক ভাবে প্রথম হচ্ছে তোমার এই যে বিভিন্ন বাণিজ্যিক কাজে, যোগাযোগের কাজে ব্যবহার করার জন্য যে মহাকাশযান বা তোমার উপগ্রহ পাঠানো হলো, প্রথমটার নাম হচ্ছে কি আমাদের ইন্টেলস্যাট। ইন্টেলসেট 1। হ্যাঁ, ইন্টেলসেট এক ইন্টেলস্যাট 1। তোমার যদি লিখি ইন্টেল, এটা হচ্ছে তোমার এসএটি, স্যাট যদিও উচ্চারণ হওয়ার কথা, তোমাদের বইয়ে সেট লেখছে একই কথা, ইন্টেলস্যাট 1। তো এইটার কাজ কি ছিল? এটা ছিল তোমার বাণিজ্যিক ভাবে ব্যবহার করার জন্য উপগ্রহ, মানে তোমার দূর থেকে যোগাযোগ করার জন্য। ওকে, এরপর রিমোট সেন্সিং বা দূর অনুধাবনের জন্য প্রথম পাঠানো উপগ্রহ হচ্ছে ল্যান্ডস্যাট 1। তো ল্যান্ডস্যাট 1 কি? এটা হচ্ছে রিমোট ল্যান্ডসেট সেন্সিং। ওয়ান হ্যাঁ, রিমোট সেন্সিং জিনিসটা কি? রিমোট সেন্সিং হচ্ছে, মনে করো আমি এখন ঢাকায় বসে আছি, আমি জানতে চাই যে আমার চট্টগ্রামের তোমার আহ, আবহাওয়া কিরকম। আমি জানতে চাই আমার সিলেটের আবহাওয়া কিরকম, কিংবা আমি জানতে চাই আমার পাশের দেশ ইন্ডিয়ার আবহাওয়াটা কিরকম হওয়া উচিত। এই জন্য আমরা যে আবহাওয়া প্রযুক্তি ব্যবহার উপগ্রহ করি, এটা। সর্ট অফ, শুধুমাত্র আবহাওয়া না, তোমার আবহাওয়া, তারপরে হচ্ছে তোমার ভূতাত্ত্বিক গবেষণা, এরপরে তোমার সেখানকার মনে করো ট্রাফিক অবস্থা কিরকম, বা সেখানকার টোটাল ওভারঅল বাতাসে পলিউশন কিরকম, এই ধরনের যত গবেষণা আছে এগুলো সাধারণত ল্যান্ডসেট উপগ্রহ দিয়ে করা হয়। এগুলোকে বলা হয় রিমোট সেন্সিং। বাংলাদেশেও একটা তোমার প্রতিষ্ঠান আছে, নাম শুনছো কিনা আমরা জানি না, স্পারসোর নাম শুনেছো? জি স্পারসো, স্যার এই নাম কি শুনেছো? স্যার শুনেছি যে ফুল ফর্ম কি জানো কেউ? আচ্ছা, ফুল ফর্ম আমরা জানি স্পেস না অনেকেই। রিসোর্সিং ছিল স্যার আচ্ছা, এটা হচ্ছে খুব সম্ভবত ডাবল আর হবে, বানানটা ভুল লিখছি, খুব সম্ভবত ডাবল আর হবে, আমি শিওর না। এটা হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, বাংলাদেশের একমাত্র মহাকাশ গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে স্পারসো, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। তো এটার কাজ হচ্ছে তোমার, এটা অবস্থিত হচ্ছে তোমাদের আগারগাঁওয়ে, ঢাকায় আগারগাঁওয়ে, আবহাওয়া ভবনের ঠিক পাশে। আবহাওয়া ভবন যেখানে, তার পাশেই হচ্ছে আমাদের এই স্পারসো অবস্থিত। তো স্পারসোর কাজ হচ্ছে, মনে করো বিভিন্ন সময় আমাদের আবহাওয়া অধিদপ্তর তোমার ঘূর্ণিঝড়ের আভাস দেয়,
আবহাওয়া অধিদপ্তর আমাদের বলে যে আগামীতে বৃষ্টি হবে সামনে কয়েকদিন। যেমন বর্তমানে একটা পূর্বাভাস দেওয়া আছে যে বৃষ্টি বলয় হতে পারে আগামী এক সপ্তাহের মধ্যে। এইরকম তোমার বিভিন্ন যে পূর্বাভাস দেয়, এগুলো কাজ হচ্ছে আমার আবহাওয়া অধিদপ্তরের। আবহাওয়া অধিদপ্তরকে হেল্প করে আমার এই স্পার্সো রিমোট সেন্সিং অর্গানাইজেশন। এই যে স্পেস রিসার্চ পরেরটুকু আছে না, রিমোট সেন্সিং, এটা কি করে? এটা হচ্ছে আমার এই উপগ্রহগুলোকে ইউজ করে বিভিন্ন দেশের, বাংলাদেশের তো মাত্র একটা উপগ্রহ, একটা দিয়ে তো হয় না। তো বিভিন্ন দেশের উপগ্রহগুলোকে ইউজ করে আমার আশেপাশের অঞ্চলের এই যে তোমার আবহাওয়া কিরকম হচ্ছে, অথবা এখানে মাটির নিচে কি ঘটতেছে, এই ধরনের, কিংবা কোনো রেডিও অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে কিনা, এই ধরনের ঘটনাগুলো তারা গবেষণা করে আবহাওয়া অধিদপ্তরকে হেল্প করে। তো রিমোট সেন্সিং এর জন্য প্রথম যে উপগ্রহটা পাঠানো হলো সেটার নাম হচ্ছে ল্যান্ডসেট। এটার নাম ছিল ইন্টেলসেট। এটা হচ্ছে তোমার কি বিজনেসের কাজে বা বাণিজ্যিক কাজে ব্যবহৃত। এটা হচ্ছে আমাদের বাণিজ্যিক কাজে ব্যবহৃত। আর ল্যান্ডসেটের কাজ ছিল কি আমাদের ভূতাত্ত্বিক গবেষণা বা রিমোট সেন্সিং। ল্যান্ডসেটের কাজ ছিল আমাদের রিমোট সেন্সিং বা দূর অনুধাবন। ওকে। এটাকে পাঠানো হয় 1972 সালে পাঠানো হয়। আন্তর্জাতিক যোগসূত্র স্থাপনের জন্য অ্যাপোলো সয়ুজ টেস্ট প্রজেক্ট নামে একটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রথম পাঠানো হয় 1975 সালে। এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না। এরপরে তোমার বিভিন্ন দেশের অসংখ্য বিজ্ঞানী, অসংখ্য নভোচারী তারা পৃথিবীর বাইরে গিয়েছেন, চাঁদে গিয়েছেন। চাঁদে পা রাখা প্রথম মানুষের নাম কি? আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। নীল আচ্ছা, আর্মস্ট্রং। সেকেন্ড মানুষের নাম কি? চাঁদে সেকেন্ড কে পা রাখেন জানি? না স্যার। জানি তার না। সহকারী। I don't know. হ্যাঁ, তার সহকারী নাম আমরা অনেকেই জানি না। তো প্রথম যে চাঁদের মিশন অ্যাপোলো 11 কিন্তু টোটাল 3 জন নভোচারী ছিলেন। আমরা শুধু নীল আর্মস্ট্রং এর নামই জানি, কারণ তিনি প্রথম পা রেখেছিলেন চাঁদে। দ্বিতীয় যে পা রেখেছেন বাজ অলড্রিন, ওনার নাম আমরা অনেকেই জানি না। বাজ অলড্রিন। আর যে তোমার তাদেরকে এই তোমার রোভারটা চালিয়ে নিয়ে গেছেন, যে চালক ছিলেন, তার নাম তো আমরা কেউই জানি না। জি স্যার। তো যার ক্রেডিট, তাকে তো ক্রেডিট দিতেই হবে। শুধুমাত্র প্রথম জনের নাম জানলে তো হবে না, 3 জনের একজনে যদি কম যেতে তো পারতেন না। তো চেষ্টা করবো জানার। এইগুলো আমাদের সাধারণ জ্ঞান হিসেবে কাজে লাগতে পারে ভবিষ্যতে। ওকে। তাহলে এরপরে আরো অনেক বিজ্ঞানী প্রতিনিয়ত এখনো যাচ্ছেন। কারণ মহাকাশে এখন আইএসএস স্থাপন করা হয়েছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন স্থাপন করা হয়েছে। 5টা না 6টা আমাদের দেশের যে মহাকাশ গবেষণা সংস্থা, তারা মিলে একসাথে মিলে একটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি করছে মহাকাশে, যেটা পৃথিবীকে সর্বক্ষণ প্রদক্ষিণ করতেছে। সেখানে মহাকাশচারীরা যাচ্ছে, নভোচারীরা যাচ্ছে, যে থাকতেছে সেখানে বছরের পর বছর গবেষণা করতেছে। তো এটার যাত্রাটা খুব একটা সহজ ছিল না, কারণ পৃথিবী থেকে বের হতে হলে কোন একটা উপগ্রহ যদি আমাকে স্থাপন করতে হয়, এখানে প্রচুর হিসাব নিকাশ করে আমাকে তারপরে কি করতে হবে, সেটাকে নিক্ষেপ করতে হবে, যে কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে নিক্ষেপ করতে হবে, কত বেগে নিক্ষেপ করলে এটা তোমার একটা উপগ্রহ হবে। তো আমরাও সেগুলো কিছু জানার চেষ্টা করব। তো উপগ্রহগুলা বা এই যে কৃত্রিম উপগ্রহগুলা, এগুলোর তো বিভিন্ন ধরন আছে। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট কিছু ধরন হচ্ছে তোমার ভূস্থির উপগ্রহ। তার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ হচ্ছে কি, সেটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। কি বললাম? বুঝছির ভূস্থির উপগ্রহ। আচ্ছা, ভূস্থির উপগ্রহ জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটা উপগ্রহ যেটাকে আমি যদি পৃথিবী থেকে দেখি, দেখে মনে হবে যে না, উপগ্রহটা মুভ করতেছে না, উপগ্রহটা নড়তেছে না। যদি এরকম হয় যে আমি যে উপগ্রহটাকে দেখবো, সেই উপগ্রহ যদি আমার পৃথিবী থেকে স্টেশনারি বা স্থির মনে হয়, তখন সেটাকে বলা হয় ভূস্থির উপগ্রহ। আচ্ছা বলো তো, চাঁদ কি পৃথিবীর ভূস্থির উপগ্রহ? না, জানি না। না। বাকিদের কি মত? একজন বলছে জানি না। স্যার এটা তো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এটা তো স্থির। সব উপগ্রহই কেন্দ্র করে ঘুরবে। উপগ্রহ হতে হলে তাকে কেন্দ্র করে ঘুরতেই হবে। চাঁদ কেন্দ্র করে না, বুঝছি। না। চাঁদ ভূস্থির উপগ্রহ না। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কি রাতের বেলা চাঁদকে তো এক জায়গায় স্থির দেখি না, আমরা দেখি চাঁদ উঠতেছে, সন্ধ্যা হলে চাঁদ ওঠে, তারপর আবার একদম ভোর হলে আবার চাঁদ ডুবে যায়, তাই না? তার মানে আমরা চাঁদকে মুভ করতে দেখি। যদি একটা চাঁদের সাথে ক্যামেরা লাগায় রাখো, মানে টেলিস্কোপ লাগায় রাখো, তাহলে দেখবে যে চাঁদ মুভ করতেছে। চাঁদ এক পাশ থেকে উদিত হয়ে আরেক পাশে গিয়ে অস্ত যাচ্ছে। তো চাঁদ তো আমাদের স্থির না, চাঁদ পৃথিবী থেকে দেখলে স্থির মনে হয় না। কিন্তু কিছু কিছু উপগ্রহ আছে যেগুলো পৃথিবী থেকে যদি আমি দেখতে পারি, যদিও দেখা যায় না, খুবই ছোট, এবং উপগ্রহের নিজস্ব কোনো আলো নাই, সেই কারণে দেখা যায় না, কিন্তু যদি দেখি তাহলে দেখবো যে এটা পৃথিবীর থেকে স্থির দেখা যাচ্ছে। পৃথিবীর সাথে সাথে এটা মানে চাঁদের মতো এটা মুভ করতেছে না। তো এটা কিভাবে সম্ভব? পৃথিবী তো আমার নিজ অক্ষের ওপর ঘুরতেছে, তাই না? পৃথিবী নিজ অক্ষের ওপর
কত দিনে একবার ঘুরে? 24 ঘন্টা একবার ঘুরে, মানে চব একদিনে। একদিনে একবার ঘুরে বা 24 ঘন্টা একবার ঘুরে। এটা যদি পৃথিবী হয়, এটা যদি তার অক্ষ হয়, পৃথিবীর অক্ষ কি সোজা? স্যার গোল না। এটা বক্রাকার। আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এই গোল্লা জিনিসটা হচ্ছে আমাদের পৃথিবী। আর এই যে আমি দাগ দিলাম, এটা হচ্ছে পৃথিবীর অক্ষ। এটা আমি সোজা করে দাগ দিই নাই, বা একটু বাঁকা করে দাগ দিছি, কারণ পৃথিবীর অক্ষ হচ্ছে তোমার হালকা 16 বা 17 ডিগ্রি হচ্ছে বাঁকা। পৃথিবীর অক্ষ মানে পৃথিবী কিন্তু একদম সোজা, মানে একটা ফুটবলের মতো গোলাকার ভাবে ঘুরতেছে না, একটু হালকা বেঁকে ঘুরতেছে। আচ্ছা, সেটা আমাদের আলোচ্য বিষয় না। তো পৃথিবী যেভাবেই ঘুরুক না কেন, পৃথিবী 24 ঘন্টায় নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে। এটা আমরা জানি, এটাকে আমরা বলি পৃথিবীর আহ্নিক গতি। নাম তো শুনেছি নাকি? জি স্যার। এটাকে আমরা স্যার বলি পৃথিবীর আহ্নিক গতি, যে 24 ঘন্টায় পৃথিবী নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে। এখন আমার যে উপগ্রহটা আছে, সেই উপগ্রহ যদি পৃথিবীর অক্ষকে 24 ঘন্টায় একবার ঘুরে আসে, দেখো পৃথিবীও ঘুরতেছে, আমার এখানে একটা উপগ্রহ আছে পৃথিবীর পাশে, এই উপগ্রহটাও পৃথিবীর সাথে সমান স্পিডে ঘুরতেছে। পৃথিবীর সাথে যদি সমান বেগে ঘুরে, 24 ঘন্টায় যদি সে তোমার পুরো পৃথিবীর অক্ষটাকে একবার চক্কর দেয়, তাহলে কি আমার কি মনে হবে? এই জায়গায় যে দাঁড়ায় দাঁড়ায় দেখবে, সে সবসময় দেখবে কি আমার এই উপগ্রহটা আমার মাথার উপরেই আছে। কারণ কি, পৃথিবীও ঘুরতেছে, আমার উপগ্রহ সেম বেগে ঘুরতেছে। আমি যত দূর সরে যাচ্ছি, আমার উপগ্রহটাও সমান বেগে সরে যাচ্ছে। এই কারণে পৃথিবী থেকে দেখে মনে হবে যে না, এটা হচ্ছে কি তোমার স্থির আছে, এটা মুভ করতেছে না। তাহলে আমরা এখান থেকে ধারণা করতে পারি যে কোনো উপগ্রহের বেগ যদি কি হয় 24 ঘন্টায় একবার ঘুরে আসে, তার যে বেগ সেটা যদি হয় 24 ঘন্টায় একবার ঘুরে আসে, মানে পৃথিবীর বেগের সমান হয়, তাহলে আমরা সেগুলোকে বলি ভূস্থির উপগ্রহ। নর্মালি ভূস্থির উপগ্রহ তোমার প্রেরণ করা হয় হচ্ছে তোমার একটা স্পেসিফিক কোন একটা অঞ্চলের উপর নজরদারি করার জন্য, কিংবা একটা স্পেসিফিক অঞ্চলের নিয়ে গবেষণা করার জন্য আমার ভূস্থির উপগ্রহ প্রেরণ করা হয়। যদি সম্পূর্ণ পৃথিবী নিয়ে গবেষণা করতে হয়, তাহলে এমন একটা উপগ্রহ প্রেরণ করা হয় যেটার বেগ হচ্ছে তোমার পৃথিবীর চাইতে বেশি অথবা কম। তার মানে পুরো পৃথিবীকে সে আইদার প্রদক্ষিণ করতে পারে, অথবা সে তার জায়গায় থাকলো, পৃথিবী আমার তার চারপাশ দিয়ে ঘুরে আসলো, মানে তার সামনে দিয়ে পৃথিবীটাই একবার ঘুরে গেল। এইরকম একটা বেগে প্রেরণ করা হয়। কিন্তু যদি একটা স্পেসিফিক জায়গা, যেমন মনে করো বাংলাদেশ, আমার এমন একটা উপগ্রহ আমি প্রেরণ করব যে সে সবসময় বাংলাদেশেরই ছবি তুলবে, সে সবসময় বাংলাদেশের দিকেই তাকায় থাকবে, তখন সেই ক্ষেত্রে আমরা ভূস্থির উপগ্রহ প্রেরণ করি। তো ওদের বইয়ে ভূস্থির উপগ্রহ সম্পর্কে লেখা আছে যে ভূস্থির উপগ্রহ হচ্ছে যদি তোমার পৃথিবীর মতো কোনো উপগ্রহ 24 ঘন্টায় পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে, তাহলে তাকে ভূস্থির উপগ্রহ বলে, বা পৃথিবী থেকে দেখতে তাকে স্থির মনে হয়। এটাকে আমরা বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার আচ্ছা, এখন কৃত্রিম উপগ্রহ নিয়ে আমরা কথাবার্তা বলবো। কৃত্রিম উপগ্রহ, এই যে কৃত্রিম উপগ্রহটা, এটা তোমার পৃথিবীর চারপাশে ঘোরে। কারণ কি? আমরা তো জানি মহাকাশে হচ্ছে তোমার কোনো পদার্থ নাই, মহাকাশে কোনো পদার্থ না থাকার কারণে মহাকাশে কেউ কাউকে আকর্ষণও করে না, কেউ কাউকে বিকর্ষণও করে না। আমি যদি আমার একটা কিছু একটা যে কোনো একটা জিনিসকে দুইটা কথা মানে দুইটা কেস চিন্তা করো। আমি একটা বল নিলাম, আমি একটা বল নিয়ে উপরের দিকে ঢেল দিলাম বা ছুঁড়ে মারলাম, তাহলে বলটা আবার ঠিকই নিচে জি ফেরত আসে। স্যার। হ্যাঁ, এটার কারণটা কি? স্যার অভিকর্ষ বলের কারণে। অভিকর্ষ বলের টানে। হ্যাঁ, ভেরি গুড, এটা আমরা সবাই জানি যে অভিকর্ষ বলের কারণে ফেরত আসে। আচ্ছা, কিন্তু আমি যখন একটা রকেট নিক্ষেপ করি, রকেট আবার ফেরত আসে না কেন? তার নিজের গতি আছে উপরে ওঠার জন্য। আমিও তো বলকে একটা গতি দিয়েছিলাম। এটা এক পর্যায়ে গিয়ে শেষ হয়ে গেছে, স্যার তারপরে হয়তো ওই যে আকর্ষণের চেয়ে ওই যে রকেটের গতি বেশি ছিল, এই জন্য ওইটা আকর্ষণকে অ্যাভয়েড করে চলে গেছে। রকেটের রকেটের গতি বেশি ছিল। আচ্ছা, ঠিক আছে। আমরা কি অভিকর্ষ, অভিকর্ষ আমরা সবাই বুঝি, অভিকর্ষ বল তো সবাই বুঝি নাকি? জি স্যার। যেই বলে জি পৃথিবী স্যার। আমাদেরকে টানে, যেই বলে পৃথিবী তার উপরে বা আশেপাশে সবকিছুকে টানে, সেটাকে আমরা বলি অভিকর্ষজ বল। আচ্ছা, এখন এই অভিকর্ষজ বল, এই অভিকর্ষজ বলের কারণেই আমার বলটা ফেরত আসতেছে। আমি যদি কি করতে পারি, বলকে এমন একটা বেগে ছুটতে পারি, যেই বেগ, যেই বেগের ফলে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হবে সেটা আমার অভিকর্ষজ বলের তুলনায় বেশি। তাই না? আমি যদি অভিকর্ষজ ত্বরণের চাইতে বেশি ত্বরণ আমি একটা জিনিসকে দিতে পারি, তখনই তো সে কেবলমাত্র পৃথিবীর মায়া ত্যাগ করে বাইরে চলে যাবে, নাকি? যেটা আমি আমার হাত দিয়ে আমার বলকে দিতে পারতেছি না। কিন্তু রকেটকে যখন লঞ্চ করা হয় বা রকেটকে যখন নিক্ষেপ করা হয়, তখন নিচে দেখা যায় প্রচুর পরিমাণে আগুন ধরে, অনেক ধোঁয়া হয়, অনেক তোমার একটা বলে তাকে প্রেরণ করা হয়। তাই না? সবসময় যে রকেট উঠতে পারে এরকমও না, মাঝে মাঝে দেখা যায় যে রকেট তোমার কিছু দূর ওঠার পরে আবার পড়ে গেছে, বা তোমার এখানে ক্র্যাশ ল্যান্ডিং হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি প্রচুর গবেষণা করে বিজ্ঞানীরা বের করছেন যে আমাদের পৃথিবী থেকে যদি কোনো কিছুকে বাইরে পাঠাতে হয়, পৃথিবীর
পৃথিবী থেকে যদি পৃথিবীর অভিকর্ষ ত্বরণের বিপরীতে যদি কোনো কিছুকে বের করতে হয়, তাহলে আমার সেই বস্তুটাকে কমপক্ষে একটা বেগ দিতে হবে, যেই বেগের মান হচ্ছে 11 কিলোমিটার/সেকেন্ড। বেগটা কত? 11 কিলোমিটার/সেকেন্ড। আরো স্পেসিফিক বলতে গেলে 11.2 কিলোমিটার/সেকেন্ড। আমরা কিন্তু নর্মাল হিসাব নিকাশ করেছি সব মিটার/সেকেন্ড, এটা দেখো কিলোমিটার/সেকেন্ড। তার মানে 11,200 মিটার/সেকেন্ড এই বেগে যদি আমি কোনো কিছুকে নিক্ষেপ করতে পারি, তাহলে সে পৃথিবী থেকে বের হয়ে চলে যাবে। আচ্ছা, পৃথিবী থেকে বের হয়ে চলে যাবে মানে কি? পৃথিবী থেকে যে তোমার পৃথিবীর মহাকর্ষকে যে মানে অভিকর্ষ থেকে তোমার এটাকে যে অতিক্রম করবে, করার পর আর পৃথিবীতে ফেরত আসবে না। আবার পৃথিবীতে ফেরতও আসবে না, আবার পৃথিবীর চারপাশে কেন্দ্র করে ঘুরবেও না। তাহলে আমাকে যদি উপগ্রহকে তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘোরাতে হয়, তাহলে এমন ভাবে নিক্ষেপ করতে হবে যাতে একবারে সম্পূর্ণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণ বের হয়ে মানে ভেদ করে চলে না যায়। আবার এত কমও দেওয়া যাবে না যাতে একটু উপরে ওঠার পরে আবার ফেরত আসে। আমাকে এমন একটা অপটিমাল বেগ দিতে হবে, যেই বেগে নিক্ষেপ করলে সে তোমার পৃথিবী থেকে বের হবে ঠিকই, কিন্তু পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে একবারে পুরোপুরি ভেদ করে চলে যাবে না, কিছুটা লেগে থাকবে। ঠিক আছে? আচ্ছা, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, কারণ হচ্ছে মহাকর্ষ বল। পৃথিবীকে কেন্দ্র করে তোমার চাঁদ ঘোরে, কারণ হচ্ছে মহাকর্ষ বা অভিকর্ষ বল। সেম ভাবে আমার একটা উপগ্রহকে যদি অভিকর্ষ বল দিতে হয়, যদি আমাকে একটা উপগ্রহকে অভিকর্ষ বল দিতে হয়, তাহলে আমাকে এমন একটা বেগে এটাকে নিক্ষেপ করতে হবে যাতে সে পৃথিবী থেকে বের হতে পারে, এইটুকু গতি তার থাকে, কিন্তু একবারে বের হয়ে চলে না যায়। যেমন একটু যদি এক্সাম্পল দিয়ে দেখি, এটা মনে করো পৃথিবী। এটা পৃথিবীর বা মহাকর্ষ বা অভিকর্ষ বল, এটা তো একটা রেঞ্জ আছে, তাই না? এটার তো একটা নির্দিষ্ট অঞ্চল পর্যন্ত সে কাজ করতে পারে। ধরলাম আমার পৃথিবীর চারপাশে এই পর্যন্ত হচ্ছে আমার মহাকর্ষ বল, পৃথিবীর মহাকর্ষ বল কাজ করে। চারপাশে এই অঞ্চল জুড়ে আমার পৃথিবীর মহাকর্ষ বলটা কাজ করে। এখন আমি যদি এরকম বল দিলাম যাতে সে এই পুরো অঞ্চল ভেদ করে চলে গেল, তাহলে তো আর পৃথিবীর চারপাশে ঘুরবে না। কিন্তু কোনো কারণে যদি আমি বেগ দিলাম, পৃথিবী থেকে বের হলো ঠিকই, কিন্তু এইটুকুর মাঝখানে থেকে গেল, এর মাঝখানে থেকে গেল, এখানে কোনো একটা জায়গায় থেকে গেল, তখন সেই ক্ষেত্রে কি হবে? পৃথিবী তখন তাকে টানতে চাবে, কিন্তু তার আবার একটা বেগ থাকবে বাইরের দিকে। এই দুই বেগের কারণে এটা পৃথিবীকে কেন্দ্র করে গোলাকার পথে ঘুরতে থাকবে। অনেকে হয়তো বা বুঝি নাই। সোহা, বলো। স্যার আপনি একটু মানে যখন রকেটের কথা বলতেছিলেন তখন তার আগে আপনি বলতেছিলেন যে মহাকাশে কোনো বস্তু নেই, জন্য আকর্ষণও নাই। হুম, হুম। স্যার মহাকাশে তো অনেক বস্তু আছে আর আকর্ষণ তাহলে তো ওই যে মহাকাশে মানে মহাবিশ্বের প্রতিটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাই তো হচ্ছে মহাকর্ষ। তাহলে আপনি কেন বললেন যে কোনো বস্তু নাই, আকর্ষণও নাই? মাঝখানের ফাঁকা অংশটুকুর কথা বলছি, মহাশূন্য বা স্পেস যেটাকে আমরা বলি, ওইখানে তো কিছু নাই। বিভিন্ন গ্রহ নক্ষত্র তো এগুলো তো আছেই, এগুলার এই যে বললাম সবগুলোরই একটা রেঞ্জ আছে। আমার এখানে পৃথিবী আছে, আমি যদি তোমার মনে করো সৌরজগতের বাইরে একটা বস্তু নেই, পৃথিবী কি তাকে টানবে? ওটা তো পৃথিবী তো তাকে পৃথিবীর টানতে পারবে আকর্ষণের না। বাইরে তো। আকর্ষণের বাইরে, হ্যাঁ, মহাকর্ষে যা কিছু আছে সবারই এরকম একটা আকর্ষণের রেঞ্জ আছে। সবারই এই মহাকর্ষ বলের বা মহাকর্ষীয় আকর্ষণের তার একটা নির্দিষ্ট একটা রেঞ্জ আছে, তার বাইরে কেউ কাউকে আকর্ষণ করতে পারে না। আমি একটা রকেটকে মনে করো একটা ফাঁকা জায়গায়, মহাকাশে কোনো একটা ফাঁকা জায়গায় যদি আমি অনন্তকাল রেখে দিই, সে অনন্তকাল ওই জায়গায় থাকবে। সে ওইখান থেকে কেউ তাকে টেনে সরাবেও না, কেউ তাকে ঠেলে কোনো দিকে নিয়েও যাবে না, সে ওই জায়গাটাতেই থাকবে ফিক্সড অবস্থায়। কিন্তু যখনই একটা নক্ষত্র বা একটা গ্রহের কাছাকাছি আসবে, তখনই সে আকর্ষণ বা বিকর্ষণ করবে। মাঝামাঝি জায়গায় তাকে যদি আমি বেগ না দেই বা বল না দেই, সে কখনোই মুভ করবে না, তাকে কেউ আকর্ষণও করবে না, বিকর্ষণও করবে না। এটাই বলতেছি, আমরা যদি এই কোনোভাবে পৃথিবীর এই আকর্ষণ বল বা এই আকর্ষণের যে রেঞ্জ, এই আকর্ষণের বাইরে যদি যেতে পারি, তখন তো পৃথিবী আর তাকে টেনে ভিতরে ঢোকাতে পারবে না। অন্য কেউ যদি তাকে আকর্ষণ না করে, তাহলে সে যেতেই থাকবে, যেতেই থাকবে, যেতেই থাকবে। যেমন ভয়েজারের নাম শুনেছি আমরা। আমরা কি কেউ ভয়েজারের নাম শুনেছি? ভয়েজার? জি না। আচ্ছা, শুনি নাই। তো ভয়েজার হচ্ছে তোমার 1977 বা 78 সাল, আমার এক্স্যাক্টলি মনে নাই, এরকম বছর সালের দিকে তোমার কি করা হয়েছে, একটা খুবই ছোট, খুব বেশি বড় না, একটা ছোট একটা স্যাটেলাইটকে এটা পৃথিবী থেকে নিক্ষেপ করা হয়েছে। তো এটার কাজ হচ্ছে কি, এটার কাজ হচ্ছে যতদূর যেতে পারে যাক, এটাকে একদম ছেড়ে দিছে। এটার মধ্যে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন মানুষের গলার আওয়াজ, বিভিন্ন রকমের গবেষণা তথ্য, বিভিন্ন ধরনের তোমার গান, ক্রিয়েটিভ ওয়ার্ক, বিভিন্ন কিছু এটার ভিতরে লোড করে, এটার ভিতরে একটা মেমোরিতে এই জিনিসপাতিগুলো দিয়ে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে যে যাক, এটা যেতে থাক। এমন ভাবে এটার তোমার
ট্র্যাজেক্টরি বা গতিপথ নির্ধারণ করা হয়েছে যাতে কোনো কিছুর আকর্ষণে সে না পড়ে, এবং সে কিন্তু ভয়েজার কিন্তু এখনো পর্যন্ত যেতেই আছে, এবং সেটাকে যদি মনে করো কোনো কিছুর সাথে বাড়ি না খায় অথবা কেউ যদি এটাকে আকর্ষণ করে তার উপগ্রহ না বানায় ফেলে, এটা যেতেই থাকবে। আমি এই কথা বলছি যে তোমার যদি কোনো কারণে এই রেঞ্জের বাইরে চলে যায়, তখন তাকে আকর্ষণ বা বিকর্ষণ করার মতো কেউ নাই, যতক্ষণ না পর্যন্ত সে অন্য একটা নক্ষত্র বা গ্রহের আকর্ষণ এই রেঞ্জের ভিতরে না ঢুকতেছে। বুঝতে পেরেছো? জি জি বুঝছি। আচ্ছা, কোথায় ছিলাম? ও হ্যাঁ, উপগ্রহ বানাতে হলে তাহলে এখন কি লাগবে? আমার উপগ্রহ বানাতে হলে সেটাকে পৃথিবীর চারপাশে ঘোরাতে হবে, পৃথিবীর চারপাশে সেটাকে ঘোরাতে হবে। আচ্ছা, কোনো কিছুকে, কোনো একটা বস্তুকে যদি আমি আরেকটা বস্তুর চারপাশে ঘোরাই, মনে করো এটা হচ্ছে আমার বস্তু এ, এটা হচ্ছে আমার বস্তু বি, বি এই এই গোলাকার গতিপথে সে ঘুরতেছে। তাহলে এই যে গতিপথে ঘুরতেছে এই গতিটাকে কি বলে? এই গতির নাম কি? বার্ষিক হ্যাঁ, কি? বার্ষিক না না, এটা তো পৃথিবীর ক্ষেত্রে বার্ষিক গতি। যে কোনো একটা বস্তু, আমি একটা বলের মধ্যে সুতা পেঁচায় সেটাকে আমি হাত দিয়ে ঘোরাচ্ছি, এটাকে কি গতি বলে আমরা জানি? আচ্ছা, গতির অনেক রকম ধরন আছে, তার মধ্যে একটা হচ্ছে চাক্রিক গতি। ঠিক আছে, চাক্রিক গতি বা সার্কুলার মোশন বলি আমরা ইংলিশে। তো এই যে চাক্রিক গতি বা সার্কুলার মোশন, কোনো কিছুকে কেন্দ্র করে যদি অন্য কোনো কিছু ঘোরে, সেই ঘোরার জন্য তার একটা বল প্রয়োজন হয়। এখানে যে ঘুরবে, চারপাশে কেন্দ্র করে ঘুরবে, এখান থেকে যে বের হয়ে চলে যাবে না, কিংবা এদিকে যে ছিটকে যাবে না, তার জন্য তার একটা বল প্রয়োজন হয়, সেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। নাম শুনেছি কখনো কেন্দ্রমুখী বল? জি জি স্যার। স্যার কি আছে কেন্দ্রমুখী বল কি? স্যার, যে কেন্দ্রের মুখে যে বল কাজ করে কেন্দ্রের দিকে, ওইটাই তো মনে হয় কেন্দ্রমুখী বল। আচ্ছা, কেন্দ্রমুখী স্যার বল, হ্যাঁ গেস করে কেন্দ্রের দিকে, বলুন, জানি। কেন্দ্রের দিকে যে বল কাজ করে সেটাকে কেন্দ্রমুখী বল বলে, নামের মধ্যে বোঝা যাচ্ছে এই ঘটনা। কিন্তু কেন্দ্রমুখী বল এটা কোনো আসল মানে কোনো রিয়েল বল না, এই নামে কোনো বল পৃথিবীতে এক্সিস্ট করে না। যেমন তোমার মহাকর্ষ বল এটা এক্সিস্ট করে, তারপরে হচ্ছে কি তড়িৎচুম্বকীয় বল, দুইটা ম্যাগনেটকে বা চুম্বককে যদি কাছাকাছি নিয়ে আসে আকর্ষণ করবে। ঠিক আছে, কারেন্ট, তোমার যদি আমাদের শরীর লাগে কারেন্ট আমাদেরকে আকর্ষণ করবে। এইগুলো সব ফিজিক্যাল বল, এগুলা পৃথিবীতে আছে। আমি যদি মনে করো উপর থেকে একটা কিছু ছেড়ে দেই, নিচের দিকে পড়ে যাবে, অভিকর্ষজ বল। এগুলা যেমন রিয়েল বল বা এগুলা যে অস্তিত্ব আছে পৃথিবীতে, কিন্তু এই কেন্দ্রমুখী বল এবং এটার অপোজিট একটা আছে, কেন্দ্রের বাইরের দিকে কাজ করলে সেটাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। এই দুইটা বল পৃথিবীতে কোনো মানে এক্সিস্টেন্স নাই। এই দুইটা হচ্ছে ইমাজিনারি বল, এটা আমরা কল্পনা করি। এই নামে কোনো বল আসলে কাজ করে না। তাহলে কিন্তু আবার ঠিকই আমরা ফিজিক্সে পড়ি যে হচ্ছে কোনো কিছুকে যদি বক্রাকার মানে চক্রাকার পথে ঘোরাতে হয় তাহলে আমার কেন্দ্রমুখী বল লাগে। তাহলে এই বলটা আসবে কোথা থেকে? এখানে অন্য যে কোনো একটা বল আমার এই কেন্দ্রমুখী কিংবা কেন্দ্র বিমুখী বলের যোগান দেয়। যেমন এই ক্ষেত্রে আমার এই গ্রহ নক্ষত্রের ক্ষেত্রে এই কেন্দ্রমুখী বলটা যোগান দেয় হচ্ছে আমার অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বা মহাকর্ষ বল। কেন্দ্রমুখী বলের যোগান দেয় কে? অভিকর্ষ বা অভিকর্ষ বল বা মহাকর্ষ মহাকর্ষ বল। বল। হ্যাঁ, উৎকর্ষ বল বা মহাকর্ষ বল। এই লাইনটা তোমাদের এখানে বইয়ে অত ভালোভাবে ব্যাখ্যা করা নাই। একটু যেটা বলতেছে একটু ভালোভাবে মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো, একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে আমাকে বলবো, আমি আবার বলবো। যে আমাদের কেন্দ্রমুখী বল না ছাড়া, কেন্দ্রমুখী বল ছাড়া কোনো কিছুকে আমি কি করতে পারি না, অন্য একটা বস্তুকে কেন্দ্র করে ঘোরাতে পারি না। কোন একটা বস্তুকে কেন্দ্র করে যদি আমি ঘোরাতে হয় বা একটা কক্ষপথে যদি ঘোরাইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমার কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল লাগবে। কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী বল ছাড়া ওটাকে আমি কখনোই ঘোরাতে পারবো না। কিন্তু কেন্দ্রমুখী বল তা এক্সিস্ট করে না, এই নামে কোনো ফিজিক্যাল বল নাই। তাহলে অন্য কোনো একটা বল এই কেন্দ্রমুখী বলের যোগান দেয়, অন্য অন্য কোনো একটা বল এই কেন্দ্রমুখী বলের যোগান দেয়। তাহলে এই ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর চারপাশে যদি কোনো কিছুকে ঘুরাইতে হয় তাহলে সেখানে আমার একটা কেন্দ্রমুখী বল লাগবে। এই কেন্দ্রমুখী বল যোগান দেয় আমার পৃথিবীর যে অভিকর্ষ বল সেটা। এখন এটা যদি পৃথিবী না হয় সূর্য হয়, সূর্যের তার অভিকর্ষ বল নাই, সূর্যের আছে মহাকর্ষ বল। তখন সূর্যের মহাকর্ষ চারপাশে বল। যদি কোনো কিছুকে ঘোরাতে হয় তখন এখানে কাজ করবে কে? সূর্যের মহাকর্ষ বল। তার মানে পৃথিবী যে তোমার সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এই পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরার কারণটা হচ্ছে এই সূর্যের মহাকর্ষ বল। সূর্যের মহাকর্ষ বল পৃথিবীকে, এটা মনে করো সূর্য, সান, এটা মনে করো আর্থ। এই সূর্য হচ্ছে কি করতেছে, আমার পৃথিবীকে তার দিকে কেন্দ্রমুখী, তার কেন্দ্রের দিকে টানতেছে কেন্দ্রমুখী বলে, যেটা হচ্ছে বেসিক্যালি আমার একটা মহাকর্ষ বল। এর কারণে, এই টানের কারণে সে এই একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার পথ বরাবর ঘুরতে পারতেছে। এই মহাকর্ষ বলের কারণে
সে কি করতে পারতেছে, তাকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার পথে ঘুরতে পারতেছে। সেম ভাবে পৃথিবীর চারপাশে যে চাঁদ ঘুরতেছে, পৃথিবী চাঁদকে কি করতেছে, তোমার তার ভিতরের দিকে, তার কেন্দ্রের দিকে অভিকর্ষ বলে টানতেছে, যার কারণে এই চাঁদের উপরে একটা কেন্দ্রমুখী বল তৈরি হচ্ছে, যার কারণে এই চাঁদ তোমার সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে পারতেছে। আমার উপগ্রহের ক্ষেত্রেও সেম জিনিসটা খাটাতে হবে। আমার উপগ্রহকে এমন একটা জায়গায় রাখতে হবে যেই জায়গায় আমার পৃথিবী তাকে অভিকর্ষ বলে ভিতরের দিকে টানবে। এই অভিকর্ষ বলের কারণে তার ভিতরে একটা কেন্দ্রমুখী বল তৈরি হবে, এবং এই কেন্দ্রমুখী বলের কারণে সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। আমরা কি 3টা লাইন বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমাকে একটু বলো, আমরা যে বললাম যে 11.2 কিলোমিটার/সেকেন্ড এই বেগে যদি আমি কোনো কিছুকে নিক্ষেপ করি, সে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে। তাহলে আমি যদি 11.2 কিলোমিটার/সেকেন্ডের রকেটকে নিক্ষেপ করি, সেটা কি উপগ্রহ হওয়ার কোনো চান্স আছে? না স্যার। উপগ্রহ এটা কিন্তু উপগ্রহ হবে না কখনোই। এটা উপগ্রহ হবে না, কারণ কি, সে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে, তার উপর কোনো মহাকর্ষ বল বা অভিকর্ষ বল কাজ করবে না। আর অভিকর্ষ বল কাজ না করলে সে কেন্দ্রমুখী বল পাবে না, কেন্দ্রমুখী বল না পেলে সে ঘুরতে পারবে না বৃত্তাকার পথে। তাহলে আমাকে এমন একটা বলে পাঠাতে হবে, এমন একটা বেগে তাকে পাঠাতে হবে, যেই বেগে পাঠালে সে তোমার পৃথিবী থেকে বের হয়, কিন্তু পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে না যায়। এখন পৃথিবী থেকে বের করতে হলে মানে কমপক্ষে কমপক্ষে আমার 7.5 কিলোমিটার/সেকেন্ড বা 7.3 বা 4 কিলোমিটার/সেকেন্ড এই বেগে তাকে নিক্ষেপ করতে হয়। তাহলে আমাদের রেঞ্জটা কি, আমি যদি মনে করো 7.5 কিলোমিটার/সেকেন্ড এর বেশি, মানে এর চাইতে জোরে, 7.5 কিলোমিটার/সেকেন্ডের জোরে যদি আমি একটু তোমার উপগ্রহকে নিক্ষেপ করি, তাহলে সে পৃথিবীর মায়া ত্যাগ করে বাইরে বের হবে, পৃথিবীর অভিকর্ষ বল ত্যাগ করে সে বাইরে বের হবে। ঠিক আছে, কিন্তু 11.2 তো দেই নাই, তাহলে মহাকর্ষ বলের বাইরে চলে যাবে না। সো কি করবে সে, তোমার ঘুরতে শুরু করবে। এরপরে আমি যত তোমার বেগ বাড়াবো, তত হচ্ছে সে কোন পথে ঘুরবে সেটা নির্ধারণ হবে। যেমন যদি 7.5 দিয়ে আমি প্রেরণ করি, তাহলে সেটা পরাবৃত্তাকার পথে ঘুরবে। যদি এর চাইতে একটু বেশি দেই, বৃত্তাকার পথে ঘুরবে। আর একটু বেশি দেই, অধিবৃত্তাকার পথে ঘুরবে। বিভিন্ন রকম পথে ঘুরবে, আমার বেগের উপর নির্ভর করতেছে আমার সে কোন বেগে ঘুরবে। তোমাদের বইয়ে একটা লেখা আছে, একটা যে যদি প্রতি সেকেন্ডে প্রায় 8 কিলোমিটার বেগ দেওয়া যায়, তাহলে সে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। এই লাইনটা কেন আসছে এখন বুঝতে পারছো, যে 8 কিলোমিটার/সেকেন্ডই কেন? জি স্যার। তাই যে আট সাত কিলোমিটার দশমিক পাঁচ কিলোমিটারের উপরে এজন্য। হ্যাঁ, তোমার 7.5-এর নিচে দিলে সে কি করবে না, পৃথিবী থেকে বেরই হবে না। একটু উপরে ওঠা, আকাশে ওঠার পরে আবার এক সময় নিচে নেমে আসবে। কিন্তু পৃথিবী থেকে বের করতে হলে আমাকে কমপক্ষে 7.5-এর একটু বেশি দিতে হবে। তাহলে 7.5-এর বেশি, মোটামুটি 8 কিলোমিটার/সেকেন্ড বেগে যদি আমি এটাকে নিক্ষেপ করতে পারি, তাহলে সে কি করবে, পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করা শুরু করবে। আবার এত বেশিও দেওয়া যাবে না, যে 11.2-এর বেশি হয়ে গেলে তখন পৃথিবী থেকে বের হয়ে চলে যাবে। তখন আর সে কি করবে না, প্রদক্ষিণই করবে না। তাহলে একটা উপগ্রহকে যদি আমাকে পৃথিবীকে চারপাশে প্রদক্ষিণ করাতে হয়, তাহলে আমাকে কমপক্ষে 8 কিলোমিটার/সেকেন্ড বেগে তাকে নিক্ষেপ করতে হবে। এবং এটার হাইটটা কতটুকু, অপটিমাম হাইট হচ্ছে আমার 250 কিলোমিটার। পৃথিবীর এই যে সমুদ্র মানে তোমার তল থেকে, সমুদ্র তল থেকে মোটামুটি প্রায় 250 কিলোমিটার উপরে যদি আমি সেটাকে স্থাপন করতে পারি, 250 কিলোমিটার উপর পর্যন্ত যদি পাঠাতে পারি, সেই ক্ষেত্রে সেটা একটা সুন্দর মানে আদর্শ উপগ্রহের মতো করে চারপাশে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। ঠিক আছে, এই লাইনটার মানে বুঝতে পারছি আমরা, 250 কিলোমিটার উপরে 8 কিলোমিটার/সেকেন্ড বেগে কেন পাঠাচ্ছি আমরা। জি জি স্যার স্যার। বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন এটাকে তোমার ওই জায়গাটাতে স্থাপন করার প্রসেসটা এতটা সিম্পল না, একটু ঝামেলাযুক্ত প্রসেস। কারণ হচ্ছে মনে করো আমি যদি এক্স্যাক্টলি 8 কিলোমিটার/সেকেন্ড বেগে ডিরেক্ট আমার যে উপগ্রহটাকে ঘোরাবো, সেটাকে যদি আমি প্রেরণ করি, এখন উপগ্রহের মধ্যে তো অনেক তোমার সেন্সিটিভ অ্যাপারেটাস থাকে, অনেক তোমার জটিল মেশিন থাকে, অনেকগুলো সেন্সর থাকে, অনেক রাডার থাকে, অনেক ক্যামেরা থাকে। সো এগুলা যখন পৃথিবী থেকে বের হয়, পৃথিবীর তো একটা তোমার বায়ুমণ্ডল আছে, তাই না? বায়ুমণ্ডল 160 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আমি বায়ুমণ্ডলের বাইরে বের করতেছি। আমরা গত ক্লাসে জানছি যে আমার বায়ুমণ্ডল 160 কিলোমিটার পর্যন্ত হচ্ছে আমার বিস্তৃত। তাহলে বায়ুমণ্ডলের বাইরে বের করতেছি, বায়ুমণ্ডলের বাইরে বের করতে গেলে বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের গ্যাস আছে, বিভিন্ন ধরনের তোমার ধুলাবালির কণা আছে, তোমার পানির কণা আছে, অনেক কিছু আছে। তো এটাকে ভেদ করে যখন যাবে, তখন এদের সাথে ঘর্ষণ হবে। স্ক্রিনে দাগাদাগি করার কোনো দরকার নাই, আমি যথেষ্ট দাগাচ্ছি। আমাদের এই যে তোমার পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলকে ভেদ করে যখন যাবে,
বায়ুমণ্ডলকে ভেদ করে যাওয়ার সময় কি করবে, এদের সাথে ঘর্ষণ হবে। এদের এদের সাথে কি হবে, এদের ঘর্ষণ হবে। এই যে তোমার ধুলোবালির কণা, তোমার পানির কণা, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গ্যাস, এগুলোর সাথে ঘর্ষণ হওয়ার ফলে কি হবে, প্রচুর তাপ উৎপন্ন হয়। আমরা জানি আমরা যদি 2 হাত ঘষা দেই তাপ উৎপন্ন হয় না? গরম লাগে নাকি? জি স্যার। জি জি স্যার। গরম স্যার। লাগে হালকা। কারণ কি, ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তাহলে পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে যখন বের হবে তখনও এর মধ্যে তাপ উৎপন্ন হবে। আর এই তাপটা যা তোমার কি করতে পারে, আমার উপগ্রহটাকে ক্ষতি করতে পারে, আমার উপগ্রহের যে মেশিনগুলো আছে এগুলোকে নষ্ট করে ফেলতে পারে। এই কারণে কি করা হয়, আমার এই উপগ্রহগুলোকে তোমার একটা রকেটের সাহায্যে প্রেরণ করা হয়। রকেটের ভিতরে ওয়ার্কলোড হিসেবে বা লোড হিসেবে তোমার উপগ্রহটাকে ফার্স্টে ঢোকানো হয়। এরপরে সেটাকে রকেটের সাহায্যে মহাকাশ থেকে বাইরে, মানে পৃথিবী থেকে বাইরে বের করা হয়। এই রকেটটা কি করে, যেখানে আমি তোমার এই উপগ্রহটাকে স্থাপন করব, মনে করো যে 220 কিলোমিটারে স্থাপন করব। তোমরা জানো কিনা জানি না, তবে পৃথিবীর চারপাশে অরবিট যে আছে, মানে পৃথিবীর আশেপাশে এই যে তোমার যে জায়গাটাতে আমি উপগ্রহ স্থাপন করব, পৃথিবীর পাশে একটা কক্ষপথ, এই কক্ষপথটা যদিও এটা কারোর সম্পত্তি না, তারপরে এটাকে কিনতে হয়, স্লট কিনতে হয়। যে আমি এইখানে একটা উপগ্রহ প্রেরণ করব, আমার ইন্টারন্যাশনাল স্পেস যে অথরিটি আছে তাদের কাছ থেকে আমাকে ওই জায়গাটা কিনে নিতে হয় যে আমি এখানে আমার উপগ্রহ রাখবো। জমি যেমন করে আমরা কিনি সেরকম ভাবে তোমার ওই মহাকাশেও জমি কিনতে হয় যে আমার উপগ্রহটাকে আমি এখানে প্রেরণ করব। ধরো বাংলাদেশ হচ্ছে তোমার কালকে একটা উপগ্রহ প্রেরণ করবে, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ করলো কি, যে এত অক্ষাংশে এত দ্রাঘিমাংশে পৃথিবীর এই জায়গার উপরে মোটামুটি মনে করো যে তোমার 210 কিলোমিটারে আমি একটা জায়গা কিনলাম, একটা স্লট আমি কিনলাম যে আমি এখানে উপগ্রহটাকে প্রেরণ করব। তাহলে তখন আমার কাজ কি, তখন আমার কাজ হচ্ছে আমি একটা উপগ্রহ তৈরি করলাম, একটা রকেট বানাইলাম, রকেটের ভিতরে এই উপগ্রহটাকে লোড করলাম, এরপরে রকেটটাকে মহাকাশ থেকে, মানে পৃথিবী থেকে বাইরে বের করে দিব। বের করে সে যদি 210 কিলোমিটারে উপগ্রহ স্থাপন করতে হয়, তাহলে আমার রকেটটা 220 কিলোমিটার পর্যন্ত যাবে। যাওয়ার পরে ওই জায়গায় রকেটটা স্থির হবে। স্থির হওয়ার পরে আস্তে করে তোমার উপগ্রহটাকে নিচের দিকে ফেলে দিবে। উপগ্রহটা ফার্স্টে উপরে যাবে, এই জায়গায় যাবে, যাওয়ার পরে সেখান থেকে উপগ্রহটাকে সুন্দর মতো নিচে যেই জায়গায় স্থাপন করতে হবে সেই জায়গায় নামায় দিবে। এইটাকে বলা হয়, এটার একটা নাম আছে সুন্দর, এটাকে বলা হয় পার্কিং অরবিট। এই যে আমার যে রকেটটা একটু বেশি গেল, রকেটটা যে আমার একটু গাড়ি পার্কিং আছে না, এটাকে অনেকটা বলা হয় সেই পার্কিং, পার্কিং অরবিট। যে আমার রকেট দিয়ে প্রথমে একটু উপরে প্রেরণ করা হয়, এরপরে জায়গা মতো উপগ্রহটাকে স্থাপন করা হয়। এটা হচ্ছে আমার একটা কৃত্রিম উপগ্রহ স্থাপনের পদ্ধতি। আমাদের বইয়ে খুবই শর্টে লেখা আছে, আমি একটু ব্যাখ্যা করলাম যে কিভাবে হচ্ছে আমাদের উপগ্রহটাকে স্থাপন করা হয়। এখন এরপরে কি করা হয়, উপগ্রহ তো এখন স্থির, সে তো এক জায়গায় দাঁড়ায় আছে, সে তো এখন আর কি করবে না, তোমার পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতেছে না, সে এক জায়গায় দাঁড়ায় আছে। যদি ওই জায়গায় দাঁড়ায় থাকে, তাহলে এটা কি আমার পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে, এটা তো আমার অলরেডি এখনো মহাকর্ষীয় ক্ষেত্রের ভিতরে। সে যদি কোনো বেগ না থাকে তার, তাহলে তো পৃথিবী তাকে আস্তে আস্তে নিজের দিকে টানা শুরু করবে, সে তো আস্তে আস্তে পড়ে যাওয়ার কথা। কিন্তু উপগ্রহ তো পড়ে যায় না, পড়ে যায়? না না পড়ে স্যার। যায় স্যার। না। পড়ে না যাওয়ার কারণটা কি, পড়ে না যাওয়ার কারণ হচ্ছে যখন এখানে স্থাপন করা হয়, স্থাপন করার পরে এটাকে কি করা হয়, এটাকে যে কোনো একদিকে ডানে অথবা বামে সমান্তরালে বেগ দেওয়া হয়। এটাকে ডানে অথবা বামে সমান্তরালে একটা বেগ দেওয়া হয় যে এটাকে এখন সে ঘোরা শুরু করে, সে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা শুরু করে। যখন সে এই বলে ঘোরা শুরু করে, যখন মনে করো এই দিকে ঘোরা শুরু করে, সে এইদিকে একটা বল অনুভব করতেছে, ভিতরের দিকে একটা বল অনুভব করতেছে, এই দুইটা বলের কারণে সে গোলাকার বা বৃত্তাকার পথে ঘুরতে থাকে। সে ভিতরেও ঢুকে যায় না, আবার বাইরেও চলে যেতে পারে না কেন্দ্রমুখী বলের কারণে। কেন্দ্রমুখী বলের কারণে বাইরেও যেতে পারে না, আবার এই বলের কারণে ভিতরেও ঢুকে পড়ে না। সে পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতে শুরু করে। তাহলে আমার একটা উপগ্রহ স্থাপন করার প্রসেসটা কি, উপগ্রহ স্থাপন করার প্রসেস হচ্ছে প্রথমে আমি একটা রকেটের মাধ্যমে আমার উপগ্রহটাকে পৃথিবী থেকে বাইরে পাঠাবো। পাঠানোর পরে যথাস্থানে যে জায়গায় আমি যে অরবিটটা বা যে কক্ষপথটা সিলেক্ট করেছি সেই কক্ষপথে উপগ্রহটাকে স্থাপন করব। উপগ্রহটাকে স্থাপন করার পরে সেটাকে পৃথিবীর সমান্তরালে একটা বেগ দিব। সমান্তরালে বেগ দেওয়ার কারণে সে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরা শুরু করবে। পৃথিবীর ভিতরে ছিটকে পড়ে যাবে না, বা মহাকর্ষীয় বলের কারণে ছিটকে পড়ে যাবে না, আবার পৃথিবী থেকে বের হয়েও চলে যেতে পারবে না কেন্দ্রমুখী বলের কারণে। সবাই প্রসেসটা ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা হচ্ছে আমার একটা উপগ্রহ স্থাপন করার পদ্ধতি। এরপরে আচ্ছা, আমাদের কৃত্রিম উপগ্রহ কত রকম হতে পারে, কি কি হতে পারে, এদের ব্যবহার কি, এদের গুরুত্ব কি। খুবই সহজ জিনিস, আমরা একটু দেখি যে কি কি কাজে আমার উপগ্রহটা ব্যবহৃত হতে পারে। যোগাযোগ উপগ্রহ, এক্সাম্পল দাও তো একটা যোগাযোগ উপগ্রহের, কোন ধরনের তো যেমন যোগাযোগের কাজে আপনি তো আমার উপগ্রহ ইউজ করা হয়?
তো কি টেলিভিশন দেখি দেখার আমরা? সময় তো যোগাযোগ টেলিভিশন। ভেরি গুড। আর কি হতে পারে? তো তারপরে যে যখন আমরা রেডিও, মানে মোবাইলে কথা বলি স্যার তখন রেডিও, স্যার হ্যাঁ, মোবাইল ফোন। রেডিও, ভেরি গুড। আচ্ছা, মোবাইলে যখন নেটওয়ার্ক। আমরা কথা বলি, হুম, মোবাইলের সব ধরনের নেটওয়ার্ক হচ্ছে আমার উপগ্রহ ইউজ করে না, তবে অনেকেই করে, অনেক কিছু করে, যেমন হচ্ছে স্টারলিংক উপগ্রহ ইউজ করে হচ্ছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমাদের টেলিভিশন, রেডিও, এরপর হচ্ছে মোবাইলের সংকেত ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে কি আমাদের যোগাযোগ। যোগাযোগ উপগ্রহ ব্যবহার করা হয়, যোগাযোগ উপগ্রহ ব্যবহার করা হয়। আমরা অনেকে বাসায় হচ্ছে তোমার আকাশ ইউজ করি, তাই না? একটা ডিশ অ্যান্টেনা লাগাই দিয়ে যায় আমাদের ছাদের উপরে, দেখছো? জি জি স্যার। স্যার। তো এই ডিশ অ্যান্টেনার কাজ কি? এই ডিশ অ্যান্টেনার কাজ হচ্ছে সেই উপগ্রহ থেকে যে তোমার সিগন্যালটা পৃথিবীতে প্রেরণ করা হচ্ছে, বা স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা প্রেরণ করা হচ্ছে, সেটাকে ক্যাপচার করা। সেটাকে সে তোমার সবগুলাকে অ্যাকুমুলেট করে, তারপরে তো সে তার মধ্যে উপরে একটা যন্ত্র টাইপ থাকে, প্রথমত থাকে নিচে থাকে ডিশ, ডিশের উপরে হচ্ছে তোমার একটা এরকম একটা জিনিস থাকে, একটু ছবিটা আঁকি, একটা প্রোব থাকে, এটাকে বলা হয় প্রোব। নাকি এটা হচ্ছে আমার ডিশ, ডিশের সামনে একটা এরকম লম্বা জিনিস থাকে না, জি জি স্যার। স্যার। এটাকে বলা জি হয় স্যার। প্রোব। তো ডিশের মাধ্যমে হচ্ছে তোমার উপগ্রহ থেকে যে সিগন্যাল গুলো আসে সেগুলাকে সে প্রোবের দিকে রিফ্লেক্ট করে, তারপরে এটা দিয়ে এই জায়গাটার কাজ হচ্ছে তোমার এই সিগন্যালটাকে ক্যাপচার করা, ধরা, ধরে তোমার টিভিতে প্রেরণ করে। এভাবে আমরা কি করতে পারি, যোগাযোগ করতে পারি। রেডিওর ক্ষেত্রেও সেম, তোমার বেতার সংকেত তোমার কি করে উপগ্রহের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পাঠানো সম্ভব। আচ্ছা, এছাড়াও হচ্ছে তোমার কি মোবাইলের, হ্যাঁ, মোবাইলের যে যোগাযোগ ব্যবস্থা সেগুলো আমাদের কিসের মাধ্যমে, যোগাযোগ উপগ্রহের মাধ্যমে হতে পারে। এরপরে কি আছে, আবহাওয়া উপগ্রহ। আবহাওয়া উপগ্রহের কাজ কি? আবহাওয়ার পূর্বাভাস দান করা। ঘূর্ণিঝড় আমরা হবে বা বিভিন্ন যে আবহাওয়ার খবর শুনি এবং আবহাওয়া পত্রিকায় বিষয়ে আবহাওয়ার বিভিন্ন খবর দিই। খবরাখবর এর কাজ দেওয়া। মানুষকে জানা। থ্যাংক ইউ। আবহাওয়া বিষয়ক যে তোমার বিভিন্ন ধরনের খবর, তারপরে হচ্ছে পূর্বাভাস, এই ঘটনা, এই কাজগুলো করে হচ্ছে আমাদের আবহাওয়া উপগ্রহ। আবহাওয়া উপগ্রহ তোমার পৃথিবীর মোটামুটি মানে সব দেশ তো উপগ্রহ প্রেরণ করতে পারে না, মাত্র 53 না 54তম দেশ হিসেবে বাংলাদেশ উপগ্রহ প্রেরণ করলো। ধরলাম আমরা 56টা দেশ উপগ্রহ আছে, তারা যাদের যাদের নিজেদের উপগ্রহ আছে তারা তো নিজেরা আবহাওয়ার উপর নজর রাখেই, কিন্তু যাদের নিজেদের উপগ্রহ নাই তারা কি করে, তারা অন্য দেশের তোমার উপগ্রহ ব্যবহার করে সেখানে তোমার কি করে, এই আবহাওয়ার খবরগুলা নেয়, যে কোনো একটা নিম্নচাপ হচ্ছে কিনা কোথাও, সমুদ্রে নাকি উচ্চচাপ আছে, বৃষ্টি হবে কি হবে না, কোনো জায়গায় তোমার গরম পড়বে কি পড়বে না, তোমার মাটি খরা হওয়ার সম্ভাবনা আছে কি নাই, এই ধরনের সব পূর্বাভাস এবং আবহাওয়ার দৈনন্দিন খবর, এগুলো হচ্ছে আমার আবহাওয়া উপগ্রহ আমাকে দেয়। ওকে, এরপর আছে কি পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। এটার আহ স্যার কাজ কি? এটা পৃথিবীর বিভিন্ন পৃথিবীর খবর বিভিন্ন জানতে প্রান্ত হতে খবর সংগ্রহ করে, এর মাধ্যমে পৃথিবীর মাটি বিভিন্ন দূষণ, পদ্ধতিতে পানি দূষণ এবং সেই বিষয়ে তথ্য জানা। বায়ু দূষণ আচ্ছা, যে অ্যান্সার দিচ্ছে তার কথা যায়। কেটে কেটে আসছে, আমি বুঝতে পারি নাই। ওকে, ইসরাফিল স্যার বলো। বলছি এটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে বিভিন্ন খবরাখবর সংগ্রহ করে, এর মাধ্যমে পানি দূষণ, বায়ু দূষণ এবং মাটি দূষণ নির্ণয়। আচ্ছা, থ্যাংক ইউ। ইসরাফিল বলো। স্যার বাংলাদেশ যে উপগ্রহ প্রেরণ করেছে সেটা কোন বিষয়ে, মানে এটা কি আবহাওয়া উপগ্রহ নাকি যোগাযোগ উপগ্রহ? বাংলাদেশ মেইনলি যোগাযোগ উপগ্রহ হিসেবে সেটাকে প্রেরণ করেছে, তবে সেটা হালকা পর্যবেক্ষণকারী উপগ্রহ হিসেবেও কাজ করে। এটার তোমার বিভিন্ন পার্ট বিভিন্ন কাজ করে, মানে একটা হাইব্রিড উপগ্রহ প্রেরণ করছে বাংলাদেশ, যেটার বিভিন্ন পার্ট বিভিন্ন ধরনের কাজ করে। তবে মেইন কাজ হচ্ছে এটার যোগাযোগ করা। আমাদের এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ানের মেইন কাজ হচ্ছে যোগাযোগ করা। এটা বাংলাদেশের মনে করো টিভি চ্যানেল, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন যে সামরিক যোগাযোগ, এই জিনিসপাতিগুলো তোমার বাংলাদেশ স্যাটেলাইট মানে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান দিয়ে করার কথা। এটার মানে মেইন কাজ হচ্ছে যোগাযোগ করা। এছাড়া কিছু হালকা তোমার এই যে পৃথিবীর পর্যবেক্ষণ, মানে বাংলাদেশকে পর্যবেক্ষণ করার কাজে ব্যবহার করা যেতে পারে। তাহলে স্যার একটা উপগ্রহ বিভিন্ন বিষয়ে আমাদেরকে বিভিন্ন বিষয়ে তথ্য দিতে পারে একটা উপগ্রহ। হ্যাঁ, একটা উপগ্রহের মধ্যেই অনেক অনেক রকম কাজ আমরা করাতে পারি। সেটার ভিতরে কি ধরনের মেশিনারিজ আমি প্রেরণ করতেছি সেটার উপর ডিপেন্ড করে।
মনে করো আমি একটা তোমার উপগ্রহ প্রেরণ করলাম, যেটা হচ্ছে তোমার যেটার মধ্যে মনে করো রেডিও সিগন্যাল ক্যাপচার করার এবং পাঠানোর সিস্টেম আছে, তাহলে সে অবশ্যই যোগাযোগ করতে পারবে পৃথিবীর সাথে, যোগাযোগ উপগ্রহ হিসেবে কাজ করতে পারে। আবার তার মধ্যে আমি ক্যামেরা, মনে করো অনেক হাই রেজলিউশনের ক্যামেরা সেট আপ করলাম, তাহলে সে পৃথিবী মানে আমাদের বাংলাদেশের উপর থেকে বাংলাদেশের তোমার ম্যাপ তৈরি করতেও সাহায্য করতে পারে। আবার তার মধ্যে আমি মনে করো এই যে আহ যোগাযোগ করার জন্য বিভিন্ন ধরনের দিলাম, যে যাতে টিভি চ্যানেলগুলো সেটার মাধ্যমে যোগাযোগ করতে পারে। আবার এটার মধ্যে আমি মনে করো যে আবহাওয়ার সেন্সরও দিলাম কিছু। তো সব রকম কাজই তাকে আমি করাতে পারি, একটা উপগ্রহ দিয়ে মাল্টিপল কাজ হতে পারে। যেমন সামরিক গোয়েন্দা উপগ্রহগুলা এরকমই হয়, গোয়েন্দা উপগ্রহগুলা সে মাল্টি কাজ করতে পারে একসাথে। আর কিছু? না স্যার, ধন্যবাদ। আচ্ছা, সুহা বলো। স্যার এতদিন তো আমাদের উপগ্রহ ছিল না, মানে 2020 সালে তো আমাদের উপগ্রহ পাঠাইছে। তো এর আগে কি হুম। আমরা অন্যদের উপগ্রহ ইউজ করে টেলিভিশন, রেডিও বা যে কোনো আমাদের মানে যেসব কাজ করা লাগতো ওগুলো কি অন্যদের উপগ্রহ ইউজ করে করতাম? হ্যাঁ, আমরা আগেও অন্যদের উপগ্রহ ইউজ করে করতাম, এখনো 90% কাজ অন্যদের উপগ্রহ ইউজ করেই করি। যদিও আমাদের নিজস্ব উপগ্রহ আছে এখন, কিন্তু নিজস্ব উপগ্রহ এখনো পর্যন্ত তোমার অতটা ফাংশনাল না। উপগ্রহ মানে মহাকাশে বৃষ্টি হওয়ার কারণে উপগ্রহ মাঝে মাঝে নষ্ট নষ্ট হয়ে যায়। তো আমরা এখনো আমাদের ম্যাক্সিমাম টিভি চ্যানেল তারা তোমার কি করে অন্য দেশের উপগ্রহ ইউজ করে। স্যার ওখানে কি টাকা দিতে হয়? হ্যাঁ, ফ্রিতে তোমাকে কেন করতে দিবে, অবশ্যই টাকা দিতে হয়। ইসরাফিল। স্যার, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এটা 2018 সালে উৎক্ষেপণ করা হয়েছে না? এটা আমার জানা নাই, মনে নাই এই মুহূর্তে কত সালে উৎক্ষেপণ করা হয়েছে। আর স্যার, আপনি যে শিওর বলছেন না। মহাকাশে বৃষ্টিপাত, এটা একটু বুঝান। এটা তো আমার কথা না, এটা হচ্ছে আমাদের পূর্বতন কি যোগাযোগ মন্ত্রী না কি জানি ছিল না, পলক। জি। হ্যাঁ, ওনার ডায়লগ। ও, এটা আমি বলি নাই। আচ্ছা, তাহলে আবহাওয়া উপগ্রহের কাজ আমরা বুঝলাম। এরপরে হচ্ছে আমাদের পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। সবচেয়ে ফেমাস এক্সাম্পল, সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে গুগল ম্যাপস। আমরা তো সবাই ম্যাপ দেখি মোবাইলে, কোনো একটা জায়গায়, নতুন একটা জায়গায় যাচ্ছি, জায়গা চিনি না, কাউকে বলে কেউ বুঝাতে পারতেছে না, আমরা কি করি, ম্যাপ দেখে যাই। তো ম্যাপ দেখি, গুগল ম্যাপস আমরা দেখি। এরপরে হচ্ছে তোমার গুগলের আরেকটা তোমার সফটওয়্যার আছে, গুগল আর্থ। আমরা কি কেউ কখনো ইউজ করেছি? না স্যার। না স্যার। আচ্ছা, করি নাই। তো চেষ্টা এটার করতে সাথে পারো, তোমার অনেকটা ম্যাপের মতোই, তবে একটু এক্সট্রা ইনফরমেশন আছে। মানে গুগলে সার্চ দিবা গুগল আর্থ নামে, তাহলে দেখবা ওয়েবসাইট চলে আসছে, সেটার ভিতরে ঢুকে পৃথিবীটাকে একটু দেখে আসবে এখান থেকে, যে পৃথিবী দেখতে কিরকম, কোন জায়গায় কিরকম। তো এই ধরনের যে তোমার ইনফরমেশন, যে কোন জায়গার তোমার আহ মাটি কিরকম, কোথাকার তোমার গঠনটা কেমন, পৃথিবীর উপরে কোন জায়গায় কি ঘটতেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার কোথাকার বায়ুর ইন্ডেক্স, এটাকে বলা হয় কিউ ইন্ডেক্স। তো কোথাকার বায়ুটা কি রকম, কতটা দূষিত অথবা কতটা পরিষ্কার, কোথাও পানি কতটা কিরকম দূষিত নাকি পরিষ্কার, এই ধরনের যত ইনফরমেশন আছে, কোথার ফসল কিরকম, কোথায় রোগ বালাই হচ্ছে, মানে কোন জায়গাটা করোনায় আক্রান্ত হয়েছে, কোথায় করোনা আক্রান্ত হয় নাই, এই ধরনের যত ইনফরমেশন আছে। এরপরে হচ্ছে তোমার এই যে ম্যাপ, যেটা আমরা বললাম, কোথায় কোথায় রাস্তা আছে, কোথায় কোথায় নদী পথ আছে, কোথা থেকে কোথায় আমার একটা প্লেন যাচ্ছে, এই ধরনের যত তোমার ঘটনা, এগুলো অবজার্ভ করার জন্য যে উপগ্রহগুলো বা স্যাটেলাইট গুলো প্রেরণ করা হয়, সেটাকে বলা হয় পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। এগুলোর কাজ কোনো কিছু মানে, এগুলোর কাজ হচ্ছে জাস্ট পৃথিবীর উপর নজর রাখা, পৃথিবীর কোথায় কি হচ্ছে, কোন কোনায় কি হচ্ছে, এটাকে তোমার মানে যাদের উপগ্রহ তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছায় দেওয়া। এটার কাজই হচ্ছে পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ। যেটা সবচেয়ে বড় উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি হচ্ছে ম্যাপ। কারণ ম্যাপে তোমার এমন কোনো জায়গা নাই যেখানে মানে ম্যাপে দেখা যায় না, তাই না? তোমার যত চিপা চাপাই হোক না কেন, ম্যাপে তোমার মানে গুগল ম্যাপস যারা আমরা ইউজ করেছি তারা জানি, ম্যাপে তোমার স্যাটেলাইট একটা অপশন আছে। ম্যাপে তো অনেক রকমের অপশন আছে, তাই না? তার মধ্যে একটা অপশন আছে হচ্ছে আমাদের স্যাটেলাইট। তো সেই অপশনটা চালু করলে আমি উপর থেকে আমার বাসার ছাদও দেখা যায়, বা এখানে গাছপালা আছে এটা উপর থেকে দেখা যাচ্ছে, এখানে তোমার পানি আছে এটা দেখা যাচ্ছে। তো এটা এইগুলা, এই রাত্রেবেলা যে স্পষ্ট ইনফরমেশন দেখা গুলা যাবে। গ্যাদার করার। হ্যাঁ,
রাত্রেবেলা কি স্পষ্ট ভাবে দেখা যাবে এটা? মানে রাত্রেবেলা হ্যাঁ, রাত আর দিন নাই, কারণ উপগ্রহ তো এটা তোমার কন্টিনিউয়াসলি ঘুরতেই আছে, তাই না? তো এটা রাতের বেলা দিনের বেলা সবগুলাই করতেছে, এবং এটা ম্যাক্সিমাম কিন্তু লাইভ না। আমার এই যে আমরা যে তথ্যটা পাই এটা কিন্তু লাইভ না। মনে করো তুমি এখন ম্যাপে দেখতেছো, তার মানে এখন উপগ্রহ ডাইরেক্ট তোমাকে ছবি তুলে পাঠাচ্ছে এরকম না ঘটনাটা। অলরেডি সে পৃথিবীর চারপাশে ঘুরে পৃথিবীর ছবি তুলে রাখছে। পৃথিবীর চারপাশে যখন ঘুরতেছে তখন সে পৃথিবীর ছবিটা তুলে রাখছে। এরপরে মনে করো 3 4 5 10 দিন 1 বছরের ইনফরমেশন একসাথে করে এরপরে সে তোমাকে দেখাচ্ছে যে এই জায়গাটা এরকম। এই কারণে তোমার রাতের বেলা যেমন দেখা যায় দিনের বেলা একই রকম দেখা যায়। তুমি ম্যাপে ঢুকে দেখো, ম্যাপে দিনেও যা দেখা যায় রাতেও তা দেখা যায়। জি কারণ জি। এটা আমার লাইভ কোনো ইনফরমেশন না। এটা সে অনেক বছর ধরে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে তোমার ডাটা কালেক্ট করতেছে, করতে করতে তোমার ইমেজটা তৈরি করছে। এবং এটা কিন্তু তোমার এমন না যে উপরে একটা ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। এখানে বিভিন্ন ধরনের ক্যামেরা ইউজ করা হয়। তোমার শুধুমাত্র আমরা যে ক্যামেরায় ছবি তুলি ওইরকম ক্যামেরা না, রেডিও একটি মানে রেডিও ক্যামেরা ইউজ করা হয়, যেগুলো তোমার রাতেও দেখতে পারে। ইনফ্রারেড ক্যামেরা ইউজ করা হয়, যেটা রাতের বেলা ছবি তুলতে পারে। এরকম অনেক বিভিন্ন ধরনের হাইটেক জিনিসপাতি ইউজ করা হয়। আচ্ছা, পর্যবেক্ষণকারী উপগ্রহ আমরা বুঝলাম। এরপরে আছে হচ্ছে আমাদের সামরিক গোয়েন্দা উপগ্রহ। নাম শুনেই বুঝতে পারতেছি এটা কি কাজে ইউজ করা হয়। যেমন তোমার যদি একটা এক্সাম্পল দেই, যে মনে করো মার্কিন সেনাবাহিনী যেটা করতেছে এখন বিভিন্ন জায়গায় তারা ড্রোন অ্যাটাক করে, তাই না? কয়েকদিন পরেই খবর পাওয়া যায় যে ইরানের তোমার ড্রোন অ্যাটাক করছে, ইরানের তোমার বা কাতারের ড্রোন অ্যাটাক করা হয়েছে, কিংবা ইসরায়েল তোমার কি করছে ওই প্যালেস্টাইনের উপর হামলা করছে দূর থেকে। তো এই যে যত জিনিসপাতিগুলো করা হয়, এক দেশ থেকে আরেক দেশে মিসাইল নিক্ষেপ করা হয়, এই সবগুলোর কাজ হচ্ছে আমার সামরিক গোয়েন্দা উপগ্রহের। সামরিক উপগ্রহ বা গোয়েন্দা উপগ্রহ এরা কি করে, এরা তোমার একটা টার্গেটের উপর সর্বক্ষণ নজর রাখে। এটাতে তোমার লাইভ ইমেজিং পাওয়া পসিবল। এই যে সামরিক গোয়েন্দা উপগ্রহগুলা এগুলা তোমার একটা লাইভ ছবি তোমাকে দিতে পারবে। পৃথিবী পর্যবেক্ষণকারী উপগ্রহ এটা তোমার লাইভ ছবি দেয় না, কিন্তু সামরিক গোয়েন্দা উপগ্রহগুলা কি করে, যে জায়গাটাতেই করা হয় সেই জায়গার লাইভ বর্তমানে কি ঘটতেছে এটা তোমার স্যাটেলাইট থেকে দেখা সম্ভব। এই ধরনের স্যাটেলাইট গুলা দিয়ে, সামরিক গোয়েন্দা উপগ্রহ গুলা দিয়ে, এগুলা দিয়েই তারা হচ্ছে তোমার মনে করো বিভিন্ন দেশ তোমার সামরিক তোমার কার্যক্রম চালায়, নজরদারি করে, ঠিক আছে, তথ্য সংগ্রহ করে। হ্যাঁ সুহা বলো। স্যার মানে উপগ্রহ তো আর নিজে নিজে মানে বুঝতে পারবে না যে কোনটা শত্রুপক্ষ। এখন শত্রুপক্ষের সাথে ওই উপগ্রহটাকে কানেক্ট করার জন্য মানে কি? আচ্ছা, তো উপগ্রহ তোমার প্রেরণ করার পর সর্বক্ষণ তোমার উপগ্রহের সাথে পৃথিবীর যোগাযোগ থাকে। উপগ্রহের মধ্যে তোমার যে সফটওয়্যারটাই কাজটা করতেছে বা ট্র্যাকিং যে সফটওয়্যারটা করতেছে সেই সফটওয়্যারকে আমি পৃথিবী থেকে মানে মানুষজন বলে দেয় যে এটা হচ্ছে আমার আমার দেশ, এটা হচ্ছে প্রতিপক্ষ দেশ, এটার উপরে এদিকে নজর রাখতে হবে। পৃথিবী থেকে বসে কন্ট্রোল করা যায় যে উপগ্রহটা কোন দিকে নজর রাখবে, কোন দিকে কি করবে। ঠিক আছে, এটা পৃথিবী থেকে ডাটা তোমার গুলা এটা মানে কন্ট্রোল করা যায়। ডাটা গুলা আগে থেকে হুম, স্যাটেলাইটকে প্রেরণ ডাটাগুলা করে দেওয়া হয়। তার মানে বিভিন্ন তথ্য হ্যাঁ যে কন্টিনিউয়াসলি শত্রুপক্ষে স্যাটেলাইটের বিভিন্ন সাথে তথ্য। যোগাযোগ করা হয়। হ্যাঁ কন্টিনিউয়াসলি তোমার এই উপগ্রহের সাথে যোগাযোগ করা হয় ইনফরমেশন নেওয়ার জন্য, দেওয়ার জন্য, বা কি করতে হবে সেটা তাকে বলে দেওয়ার জন্য। এগুলো তো মেশিন, মেশিন তো নিজে থেকে কিছু বুঝতে পারবে না, তাই না? মানুষজন পৃথিবী থেকে এটাকে অপারেট করে, পৃথিবী থেকে এটাকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, নৌ পরিবহন উপগ্রহ, এটা আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে আমাদের যত রকম জাহাজ, তারপরে হচ্ছে জাহাজই স্পেশালি, কারণ নৌকার মধ্যে তো অত তোমার খুব বেশি যন্ত্রপাতি থাকে না, রেডিওই ভরসা নৌকার জন্য। কিন্তু জাহাজগুলো এগুলো তোমার এক দেশ থেকে আরেক দেশে যায়, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। যে তোমার নদী পথে যারা যাতায়াত করে তারা কি ফুললি আমার উপগ্রহের উপর মানে ডিপেন্ডেন্ট, যে তাদের নেভিগেশনের জন্য, যে কোন দিক থেকে কোন দিকে যাবে, কোনটা রুট। কারণ অতল সমুদ্রের মধ্যে তো বোঝা যায় না, চারপাশে একই রকম দেখা যায়, কিভাবে বুঝবে যে কোন দিকে যেতে হবে? তারা সর্বক্ষণ উপগ্রহের সাথে যোগাযোগ করে একটা ভার্চুয়াল নেভিগেশন বা দিক নির্দেশনা ঠিকঠাক করে রাখে, যাতে এই অঞ্চল থেকে এই অঞ্চলে যেতে হয়। শুধুমাত্র নৌ পরিবহন না, মানে শুধুমাত্র জাহাজ না, আমার প্লেনের ক্ষেত্রেও এটা সঠিক। এরোপ্লেন এক দেশ থেকে আরেক দেশে যখন বিমান দিয়ে যায়, তখনও কি এই উপগ্রহের সাথে যোগাযোগ করতে করতে তোমার দিক ঠিক করে যাওয়া হয়। জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ, মহাকাশ সম্পর্কে জ্ঞান আহরণ করে মানে তথ্য সংগ্রহ করে।
কি সম্পর্কে? মহাবিশ্ব সম্পর্কে। আচ্ছা, তো জ্যোতির্বিদ্যা হচ্ছে বা জ্যোতির্বিজ্ঞান এটা হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি, মানে মহাকাশ সম্পর্কে যে জ্ঞান আহরণ, মহাকাশ সম্পর্কে। ঠিক আছে, মহাকাশে যা কিছু আছে, গ্রহ নক্ষত্র তারা, তারপরে তোমার উপগ্রহ ধূমকেতু যা কিছু আছে, এদের অবস্থান, এটা কোন কোন জায়গায় আছে, এটা তোমার কিভাবে গতিপথ মানে কিভাবে ঘুরছে, তা এটা তোমার আকর্ষণ করতেছে না বিকর্ষণ করতেছে, এটা কাছে আসতেছে না দূরে সরে যাচ্ছে, এটার ভিতর দিয়ে কোন বিক্রিয়া ঘটতেছে, এখান থেকে কোন ধরনের রশ্মি বের হচ্ছে, এই ধরনের যত রকমের গবেষণা আছে এগুলাকে সবগুলাকে একসাথে বলা হয় জ্যোতির্বিজ্ঞান বা জ্যোতির্বিদ্যা। এটা আমরা অনেক সময় কনফিউজ করে ফেলি, একটা হচ্ছে জ্যোতির্বিদ্যা, একটা হচ্ছে জ্যোতিষবিদ্যা। ঠিক আছে, এটা অনেক সময় আমরা করে ফেলি, একটা হচ্ছে অ্যাস্ট্রোনমি, একটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোনমি হচ্ছে আমার এই যে মহাকাশ সম্পর্কে সায়েন্টিফিক তথ্য, যে তোমার গ্রহ নক্ষত্র কে কোথায় আছে, কখন আছে, কিভাবে আছে, কি কি দিয়ে গঠিত, এখানে যেতে হলে আমাকে কি করতে হবে, এগুলো হচ্ছে আমাদের অ্যাস্ট্রোনমি। আর অ্যাস্ট্রোলজি হচ্ছে আমার এই যে তোমার গ্রহ নক্ষত্রের অবস্থান নির্ণয় করে তোমার অনেকে আছে না যে হাত দেখতে পারে, অথবা তোমার কি বলে যে আহ কুষ্ঠি বা কুণ্ডলী এগুলা নির্ণয় করে, এগুলো হচ্ছে আমার জ্যোতিষবিদ্যা, যে গ্রহ এখানে আছে, নক্ষত্র এখানে থাকলে সামনে এটা ঘটবে, এগুলো হচ্ছে জ্যোতিষবিদ্যা। এটা আর জ্যোতির্বিদ্যা কিন্তু আলাদা। আর জ্যোতির্বিদ্যা হচ্ছে আমার এই যে টেলিস্কোপ দিয়ে মহাকাশ আমরা দেখি যে তারা কোথায় আছে, এটাকে কি বলে, এই তারার নাম কি, এই তারার নাম কি, নতুন নতুন তোমার গ্রহ আবিষ্কার করা, নতুন একটা গ্যালাক্সি আবিষ্কার করা। তোমার যেমন কিছুদিন আগে হলো যে একটা কসমিক রে বা মহাজাগতিক রশ্মি আবিষ্কৃত হলো, তারপরে পৃথিবী বাদে অন্য কোথাও প্রাণ আছে কিনা, এই ধরনের যত গবেষণা আছে এগুলাকে আমরা বলি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি। বা মহাকাশে যেতে হলে আমাকে কি করতে হবে, কিভাবে যাব, এগুলো হচ্ছে অ্যাস্ট্রোনমি। এই ধরনের করার জন্য যে উপগ্রহগুলো সেগুলোকে আমরা বলি জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। খুবই ফেমাস উপগ্রহ ছিল আমাদের হাবল উপগ্রহ, মানে হাবল স্যাটেলাইট টেলিস্কোপ, সরি হাবল টেলিস্কোপ নাম শুনেছি না আমরা? স্যার নাম শুনেছি, দেখি নাই। স্যার নাম শুনছি দেখি নাই। আচ্ছা, তো টেলিস্কোপ এর বাংলা কি কেউ বলতে পারবা? দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র। দূরবীক্ষণ যন্ত্র, ভেরি গুড। টেলিস্কোপ হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র, দূরে দেখার জিনিস। সো টেলিস্কোপের কাজ হচ্ছে আমার থেকে অনেক অনেক দূরে যে জিনিসটা আছে সেটা দেখার জন্য। তো নর্মাল টেলিস্কোপ, যদি তোমার একটা ছবি দেখো নর্মাল একটা টেলিস্কোপের, সে দেখবা যে একটা লম্বা একটা আহ মানে ফাঁপা দণ্ডের মতো সামনে একটা কাঁচ লাগানো থাকে, পিছনে দেখার মতো একটা জায়গা আছে। তোমার অনেকটা হচ্ছে, যদি একটু রাফলি আঁকার চেষ্টা করি, এরকম একটা জিনিস, এখানে তোমার একটা থাকে, এখানে হচ্ছে দেখার জন্য একটা আরেকটা আইপিস থাকে, স্ট্যান্ড দিয়ে তোমার এরকম ভাবে চাঁদ দেখে। অনেকে দেখবা যে তোমার কি করে, এটা দিয়ে রাতের বেলা চাঁদ দেখে বা তারা দেখে। এটা হচ্ছে আমাদের টেলিস্কোপ। সো টেলিস্কোপ বিভিন্ন ধরনের হতে পারে। তার মধ্যে এই যে জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহগুলোতেও আমার বিভিন্ন ধরনের টেলিস্কোপ থাকে। টেলিস্কোপ গুলার ক্ষমতা অনেক বেশি থাকে, অনেক দূরের জিনিস দেখতে পারে। সেটার মধ্যে একটা ফেমাস টেলিস্কোপের নাম হচ্ছে হাবল টেলিস্কোপ, যেটা একটু আগে বললাম। তো কয়েকদিন আগে বলতে গত বছর বা তার আগের বছর, আমার এক্স্যাক্টলি মনে নাই, সে পৃথিবীর আরেকটা টেলিস্কোপ পাঠানো হলো এই হাবল টেলিস্কোপের চাইতেও বেশি শক্তিশালী। নাম হচ্ছে জেমস ওয়েব টেলিস্কোপ। আমরা কি নামটার সাথে ফ্যামিলিয়ার? জেমস ওয়েব টেলিস্কোপ। না স্যার। না স্যার। স্যার না না। স্যার। জি শুনি নাই। স্যার। স্যার, আচ্ছা, কেউ কেউ হয়তো বা শুনেছে জেমস ওয়েব টেলিস্কোপ। এটা পৃথিবীর বাইরে প্রেরণ করার পর বা দেখো তাহলে জানবা যে 8 বিলিয়ন জি বছর স্যার। আগের ছবি তুলতে পারছে জি স্যার। আমার এই টেলিস্কোপ, জেমস ওয়েব কারেন্ট অ্যাফেয়ার্স টেলিস্কোপ। পেয়েছিলাম। হ্যাঁ, তো- হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স ভালো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়া ভালো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার অভ্যাস থাকলে সেটা খুবই ভালো। তো এই যে ধরনের যে তোমার উপগ্রহগুলা এই টেলিস্কোপ গুলাকে ক্যারি করে, সেগুলোকে আমরা বলি এই যে অ্যাস্ট্রোনমি রিলেটেড উপগ্রহ বা জ্যোতির্বিদ্যা বিষয়ক উপগ্রহ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। কাজগুলো আমরা জানলাম, আমরা তো কাজ জানলাম, কাজ পারলে এখন তোমার এগুলার ইম্পর্টেন্স পারবো না আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, কাজ যদি জানি
স্যার এগুলো কাজ জান কাজটাই তো এগুলোর গুরুত্ব না, মানে বলে দিব যে হ্যাঁ হ্যাঁ, যে এগুলার কি কাজ, এই কাজগুলোই তার গুরুত্ব। যে তোমার যে কাজে ব্যবহৃত হয় সে আমরা উপগ্রহ না থাকলে সেই কাজটা করতে পারতাম না। যেমন এই যে টেলিস্কোপ গুলা যদি মহাকাশে না থাকতো তাহলে সেখান থেকে আমরা কি করতে পারতাম না, অন্য দূরের একটা গ্রহ বা উপগ্রহ আবিষ্কার করতে পারতাম না। যোগাযোগ যোগাযোগ উপগ্রহ না থাকলে আমরা এক দেশ থেকে আরেক দেশের সাথে যোগাযোগ অত সহজে করতে পারতাম না। টেলিভিশন অত সহজে দেখতে পারতাম না। আবহাওয়া উপগ্রহ না থাকলে তোমার আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব হতো না। সেক্ষেত্রে অনেক প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারতাম না। এগুলোই হচ্ছে আমাদের গুরুত্ব। ওকে, তাহলে এই চ্যাপ্টারটা যে পড়লাম আমরা, এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বা কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার আমি একটা কোয়েশ্চেন করি। বলো। স্যার আমাদের পৃথিবীটা তো গোল না, মানে প্রায় অনেকটাই মানে ডিম্বাকৃতির। তো এখন পৃথিবীটার সাইডে আছে না, মানে তো একেবারে তো শেষে একটা, মানে ফুটবলে যেরকম একেবারে একটা সাইড থাকে, তো পৃথিবীর ওই সাইডে কি থাকে? আচ্ছা, প্রথম পার্টটুকু আমি বুঝলাম যে পৃথিবী গোল না, অন্য একটা আকৃতির, কিন্তু ডিম্বাকৃতির না পৃথিবী। পৃথিবী কমলা লেবুর আকৃতির। ডিম আকৃতি হচ্ছে তোমার এরকম অনেকটা, মানে উপরের নিচে লম্বা। পৃথিবী উপরের নিচে লম্বা এরকম না, পৃথিবী হচ্ছে তোমার অনেকটা চ্যাপ্টা এরকম। ঠিক আছে, উপরের নিচে চাপা, সাইডে সাইডে মোটা। যদিও এক্সাক্ট এত বেশি চ্যাপ্টা চ্যাপ্টা না। এটা হচ্ছে প্রথম পার্ট। এর পরের প্রশ্নটুকু কি, যে ফুটবলের মতো, ওই জায়গাটুকু বুঝি নাই। স্যার মানে এই যে আহ, মানে পৃথিবীর একেবারে মানে কর্নারে কি থাকে? চারটা অংশ থেকে এটা। আচ্ছা, পৃথিবীর কর্নার বলতে তো কিছু নাই। এখন দেখো, এই যে পৃথিবীর যেটাই হোক, গোল হোক চ্যাপ্টা হোক যাই হোক, এই জিনিসটা আমরা যখন বাইরে থেকে দেখি, বাইরে থেকে তো আমরা আকাশের পার্টটুকু দেখি, তাই না? পৃথিবীর ভিতরে, সব জায়গায়, এটাকে যদি আমি পৃথিবীর এই যে শুধুমাত্র মাটির অংশটুকু চিন্তা করি, মাটির অংশটুকু এরকম। আমাদের গ্লোব যেটা, সেটা তো 3D বুঝতে পারে না খুব ভালোভাবে। এই কারণে দেখা যায় যে উপরে এখানে একটা কিছু আছে, এখানে একটা কিছু আছে। তো এটাকে আমরা বলি নর্থ পোল বা উত্তর মেরু, এটাকে আমরা বলি দক্ষিণ মেরু। এটা যাই হোক, এটা কিন্তু আমাদের মাটিরই একটা অংশ। So, পৃথিবীর কর্নার বলে কোনো কিছু নাই, বা পৃথিবীর শেষ বলেও কোনো কিছু নাই। এই জায়গায় যাচ্ছে, মনে করো এদিক দিয়ে যাচ্ছি, এইখানে যদি কিছু একটা থাকে, এরপরে আবার হচ্ছে তোমার এই পার্ট চলে আসে। এটার পরেই যদি আমি একটু দূর যাই, কিছু দূর যাই, তারপরে আবার এই যে বিপরীত পাশটা চলে আসে। আবার এইভাবে উপরে নিচেও সেম, যদি আমি এখান থেকে যাচ্ছি, এরপরে যদি আমি যাই, আবার হচ্ছে এই পার্ট, নিচের পার্ট চলে আসবে। সো পৃথিবীর কর্নার বলে কোনো কিছু নাই। পৃথিবীর উপরে আর নিচে যেটা বলতেছো, এটা আমার গ্লোবে বোঝানোর জন্য এরকম ভাবে আঁকা হয়। এরকম উপরের পার্ট নিচের পার্ট বলতে কিছু নাই। আর যদি যে উপরের পার্ট বা নিচের পার্ট দেখতেছো, এটা হচ্ছে তোমার মনে করো কিছু দেশ পার হলে, মানে এক দেশ থেকে আরেক দেশে যেমন যাই সেরকমই অনেকটা, মাঝখানে অনেকটুকু সমুদ্র আছে। সমুদ্র পার হয়ে যাওয়ার পরে সেখানে বরফ আচ্ছাদিত একটা জায়গা। উত্তর মেরুতে হচ্ছে তোমার যেটা আমরা নর্থ পোল বলি, সেখানে থাকে হচ্ছে মানুষজন থাকে না নর্মালি। উত্তর মেরুতে কোনো মানুষ থাকে না, সেখানে পোলার বিয়াররা থাকে। আর যেটা তোমার হচ্ছে নর্থ পোল, সাউথ পোল যেটা দক্ষিণ মেরু, সেখানে অল্প কিছু মানুষজন থাকে। অ্যান্টার্কটিকা মহাদেশ যেটা, সেখানে খুবই অল্প কিছু মানুষজন থাকে, এবং এর সাথে হচ্ছে প্রচুর পরিমাণে পেঙ্গুইন থাকে। এটাও একটা দেশের মতোই একটা অঞ্চল। So, পৃথিবীকে গোল দেখানো হয় আমার তোমার গ্লোবে উপরে নিচে দুইটা কর্নার পয়েন্ট দেখানো হয়। এটা জাস্ট আমাদের মানে লিমিটেশন, যে আমরা 3D কোনোভাবে ভালোভাবে বুঝাতে পারি না। এটা আমাদের একটা লিমিটেশন। এরকম কর্নার পয়েন্ট বলে কিছু নাই, যেহেতু পৃথিবীটা গোল। এক প্রান্ত যদি যেতে থাকি ওই প্রান্তটা পার করার পরে আবার ইমিডিয়েটলি আমি উল্টা প্রান্তে চলে আসব। ঠিক আছে, যদি আমি মনে করো বাংলাদেশটাকে আমি পৃথিবী চিন্তা করতেছি, বাংলাদেশকে আমি পৃথিবী চিন্তা করলাম, ধরো ফর এক্সাম্পল আমার বাংলাদেশটুকুই পৃথিবী। তাহলে ম্যাপে আমরা দেখি কি, বাংলাদেশের সবার উপরের পয়েন্টটা হচ্ছে কি, তেঁতুলিয়া নাকি পঞ্চগড়? জি স্যার। হ্যাঁ, আবার কি সবচেয়ে নিচের অংশটুকু কি, সেন্ট মার্টিন? নাকি ঠিক বলছি নাকি ভুল? জি স্যার, একেবারে শেষে হচ্ছে সেন্ট মার্টিন বা টেকনাফের ওই জেলাটার একের উপরে। হ্যাঁ,
সেটা দিক যাই হোক। তো এখন আমি যদি কি করি, তোমার এটাকে সম্পূর্ণ যদি একটা গ্লোব চিন্তা করি, তাহলে চিন্তা করে দেখো যে উপরের তেঁতুলিয়া অংশটুকু হচ্ছে আমার এই যে উপরের পার্টটুকু, এই যে তোমার কর্নার পয়েন্ট যেটাকে বলতেছো, বা উত্তর মেরু। আবার আর টেকনাফ বা তেঁতুলিয়া হচ্ছে আমার এই যে নিচের পার্টটুকু। এখন আমি টেকনাফ থেকে বের হলে কি পাবো? টেকনাফ থেকে বের হলে পাবো হচ্ছে আমার সমুদ্র। এই সমুদ্রটাকে যদি ক্রস করি, তাহলে দেখবা যে আবার কি আলটিমেটলি তুমি টেকনাফে এই তেঁতুলিয়াতে পৌঁছাই গেছো। সমুদ্রটা ক্রস করলে আবার দেখবো টেকনাফ বা এই তোমার তেঁতুলিয়াতে বা পঞ্চগড়ে পৌঁছাই গেছো। ঠিক আছে, পৃথিবীটা হচ্ছে অনেকটা এইরকম, যে উপরের পার্টটুকু নিচের পার্টটুকু এরকম আলাদা করে বা কোনো কর্নার পয়েন্ট নাই। এটা যেহেতু গোল, উপরের পার্টটা নর্থ পোল, এরপরে সমুদ্র পার হলে আবার সাউথ পোলে চলে আসবা। আবার ডানে বামে যদি যাও সেম, এই একদম ডান পাশের যে অংশটুকু, এখানে একটা আইল্যান্ড আছে, কিছু একটা কুক আইল্যান্ড না বা এরকম কিছু একটা নাম, এটাকে ক্রস করবা, এটাকে ক্রস করে দেখবা যে তুমি এই পাশে আমেরিকায় চলে আসছো। কর্নার পয়েন্ট বলে কোনো কিছু নাই। আমরা যেহেতু 3D এভাবে একে দেখাতে পারি না, এই কারণে দেখতে এরকম দেখা যায় আমাদের ম্যাপটা। বুঝছি স্যার। আচ্ছা, আর কেউ? স্যার স্যার দ্রুতি টেলিস্কোপ বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করছে না? কি গ্যালিলি আবিষ্কার করেছে? টেলিস্কোপ। টেলিস্কোপ, হ্যাঁ গ্যালিলিও প্রথম টেলিস্কোপ আবিষ্কার করেছেন, হ্যাঁ। স্যার, বলো। স্যার দ্রুতি কি? দ্রুতি? জি স্যার। বেগ বুঝো, বেগ? জি স্যার বুঝি, মানে গতি বোঝায়। কিভাবে বুঝো বেগ কি? স্যার বেগ মানে তো কোনো কিছু চলার গতি বোঝায় না? হ্যাঁ, বেগ হচ্ছে ত্বরণ। আমার প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে, তাই না? জি স্যার। 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে। দ্রুতি আর বেগ একই জিনিস। যেটাই বেগ, যেটাই গতি, সেটাই দ্রুতি। ঠিক আছে, বুঝতে প্রতি পারছি। সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সেটাকে আমরা বলি দ্রুতি। এদের মধ্যে একটা খুবই ছোট্ট পার্থক্য আছে, সেই পার্থক্য বড় হলে বুঝতে পারবা। কিন্তু এখনো পর্যন্ত জানো যে দ্রুতি আর বেগ একই জিনিস। যে যতটুকু দূরত্ব অতিক্রম করতেছে সময় দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে দ্রুতি, সেটাই বেগ। বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কেউ? ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। আর তোমাদের নেক্সট রবিবারে পরীক্ষা হওয়ার কথা মনে আছে সবার? স্যার জি স্যার। আচ্ছা, তো খুব সম্ভবত তোমাদের, হ্যাঁ শুক্রবারে না? তোমাদের শুক্রবারে না তো, শুক্রবারে না তোমাদের। আমি বলছিলাম গত ক্লাসে যে রবিবারে হবে। এটা তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। খুব সম্ভবত নেক্সট উইক থেকে আমাদের এই যে ক্লাসের শিডিউলটা একটু চেঞ্জ হবে। আমরা রবি আর মঙ্গলবারে ক্লাস না করে আমরা শনি আর মঙ্গলবারে ক্লাস করব। সো যদি আমরা শনি আর মঙ্গলবারে ক্লাস করি তাহলে পরীক্ষাটা শনিবারেই হবে, মানে ক্লাস টাইমে হবে, যেদিন ক্লাস হবে সেদিনই পরীক্ষা হবে। ঠিক আছে, এটা তোমাদের মোর্শেদ ভাই জানাই দিবে যে যদি শনিবারে ক্লাস হয় তাহলে শনিবারই পরীক্ষা হবে, আর যদি রবিবারে ক্লাস হয় তাহলে রবিবারে পরীক্ষা হবে। তো সবাই প্রিপারেশন নিয়ে রাখবা শনিবারের জন্য। ক্লাস টাইমে চ্যাপ্টার 1, 6, 8, 10। স্যার এই অধ্যায়ের পরীক্ষা কি পরবর্তীতে নেবেন? হ্যাঁ, এটা পরে, এই জ্যোতির্বিদ্যা এবার না, পরে। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম।